হ্যাঁ, তা আমরা টাইপস অফ ইউজার ডিফাইন ফাংশন পড়বো বলে ঠিক করেছি। তো এ ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ, এটা অলরেডি আমরা যে প্রোগ্রামগুলো করেছি সেই প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামেই আমাদের প্যারামিটার ছিল, আমাদের রিটার্ন টাইপও আছে। তো সেই সমস্ত প্রোগ্রামগুলো সবই হচ্ছে আমাদের উইথ প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। এটা এক ধরনের ফাংশনের টাইপ, ইউজার ডিফাইন ফাংশন। এখন আমরা ওই সেম প্রোগ্রাম যে ফাংশনের ক্যাটাগরিতে আমরা করতে চাইছি, এ ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। আমার কোনো রিটার্ন টাইপ থাকবে না, কিন্তু প্যারামিটার থাকবে। তাহলে সেই ধরনের ফাংশনসটা কেমন দেখতে হয় সেটা আমরা একটু দেখবো। ওকে, চল। উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। এটা সবাই একটু মনে মনে আমরা চিন্তা করি যে উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ, মানে প্যারামিটার থাকছে কিন্তু রিটার্ন টাইপ থাকছে না। তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, যে ফাংশন আমাকে কিছু রিটার্ন করতে পারবে না, ফাংশনের কাছ থেকে আমি রেজাল্ট পাবো না। তাহলে ফাংশনের কাছ থেকে যদি আমি কোনো রেজাল্ট না পাই, মেন যদি ফাংশনের কাছ থেকে রেজাল্ট না পাই, তাহলে এখন মেন সেই রেজাল্টটাকে ডিসপ্লে করতে পারবে না। তাহলে এখন ডিসপ্লে করার রেসপন্সিবিলিটিটা কার ওপরে পড়লো? মেন তো করতে পারছে না, তাহলে এখন ডিসপ্লে করার কাজটা কে করবে? যে ফাংশনে কল করবো সেই ফাংশনটাকে ইউজার ডিসপ্লে করবে। ডিফাইন ফাংশনটা। ইউজার ডিফাইন ফাংশনসটা। তাহলে ইউজার ডিফাইন ফাংশনসটা এখন ডিসপ্লে করার কাজ কাজ করবে। কেন? তার রিজনটা হচ্ছে যেহেতু ফাংশনসটা আমাকে আর কিছু রিটার্ন করতে পারছে না, কারণ তার রিটার্ন করার রাস্তাটা বন্ধ করে দিয়েছি, উইদাউট রিটার্ন টাইপ বলেছি। তাহলে উইদাউট রিটার্ন টাইপ নিয়ে যদি কোনো ফাংশনসকে আমাকে ডিফাইন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমার সেই ফাংশনসটার রিটার্ন টাইপ, উইদাউট রিটার্ন টাইপ মানে কিন্তু সেটাকে বোঝায় ভয়েড। তাহলে আমি এখন একটা ফাংশনকে ডিফাইন করছি যার রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড, যার রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড, তাই তো? এবার সেই ভয়েড ফাংশনসটা আমার, তার নাম দিলাম অ্যাড। আমি অ্যাডিশনের কাজটাই করব, অ্যাডই করব। আমার প্যারামিটার আছে, তাহলে ইন্ট এ কমা ইন্ট বি, দুটো প্যারামিটার আছে। আমি ভেবেছি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করব। ঠিক আছে? তাহলে আমার যেমন কনসেপ্ট ইন্টিজার সি ইকুয়ালস টু এ প্লাস বি, অ্যাডিশনটা হবে। রিটার্ন সি করতে পারবো না, তাহলে ডিসপ্লে করার কাজটা এখন ফাংশনসটা কি করতে হবে? তাহলে এখন ফাংশনসটা দেখো প্রিন্ট এফ করে দিচ্ছে যে সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা দিয়ে সি, দিয়ে ফাংশনসটা আমার শেষ হয়ে গেল। আমাকে এবার মেন ফাংশন লিখতে হবে। ইন্ট মেন, ইন্ট মেন, মেন মেন যেমন ইনপুট নিয়ে যেমন ফাংশন কল করে তেমনই করবে, কিন্তু ও কিছু ডিসপ্লে করতে পারবে না মেনটা। তাহলে এখন মেনের মধ্যে আমরা ধরে নাও এক্স একটা ভ্যালু নিয়েছি 5 আর ওয়াই একটা ভ্যালু নিয়েছি 6, আর আমি কোনো ভেরিয়েবল নিতে পারলাম না রেজাল্টটাকে রিটার্ন করানোর জন্য, কারণ যেহেতু আমার এখানে রিটার্ন করার রাস্তাটা বন্ধ। এখন কি করবে? মেন জাস্ট ফাংশনসটাকে কল করবে অ্যাড এক্স কমা ওয়াই, দিয়ে দেখো রিটার্ন 0 করে মেনটাকে শেষ করে দিচ্ছি। ওকে, তাহলে আমার ফাংশনে যখন এক্সিকিউশন স্টার্ট হবে মেন থেকে, তখন ফার্স্টে গিয়ে মেমোরিতে এক্স আর ওয়াই এর জন্য 2 বাইট করে স্পেস অ্যালোকেট করলো, এক্স এর মধ্যে 5কে রাখলো, ওয়াই এর মধ্যে 6কে রাখলো, দিয়ে ফাংশনটাকে কল করছে। কারণ ফাংশনটাকে কল না করলে তো ফাংশনটা ইনভোক হবে না। এখন কন্ট্রোলটা আমার শিফট করলো ফাংশনের কাছে, গিয়ে এখন এক্স এর ভ্যালু এতে কপি করলো, ওয়াই এর ভ্যালু এ বিতে কপি করলো। আমি আগে বলেছি যে অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালু সবসময় কপি হয় ফর্মাল প্যারামিটারের মধ্যে। তাহলে এক্সে আমার এখন এতে এখন 5 চলে আসলো, বিতে এখন 6 চলে আসলো। তাহলে 5 প্লাস 6 করে সি এর ভ্যালুটা হলো 11। প্রিন্টএফ সাম ইজ ইকুয়াল টু 11, তোমাকে আউটপুট স্ক্রিনে তোমাকে দেখাচ্ছে সাম ইজ ইকুয়াল টু 11। আর এই প্রিন্টএফটা করার পর ফাংশন যখন শেষ হয়ে গেল, তখন কন্ট্রোলটা ব্যাক করে ফিরে আসলো তার পরের লাইনে, রিটার্ন 0। তারপরে আমার মেন প্রোগ্রাম শেষ। দ্যাট ইজ এক্সাম্পল অফ এ উইথ প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। সবাই বুঝতে পারলাম আমরা কনসেপ্টটা? সবাই কনসেপ্টটা বুঝতে পারলাম যে উইদাউট রিটার্ন টাইপ হলে আমার ফাংশনের কি রেসপন্সিবিলিটি বাড়ে। তাহলে একজনের রেসপন্সিবিলিটি কমে গেল, আর একজনের কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে গেল। ওকে, মেনের কিন্তু কাজটা হালকা হয়ে গেল, আর আমার ফাংশনে কিন্তু একটা এক্সট্রা তাকে ডিসপ্লে করার কাজটা কিন্তু ফাংশনকেই করতে হচ্ছে, কারণ যেহেতু আমার এখানে রিটার্ন টাইপটা ভয়েড করা আছে। ওকে, আমরা এবার যেটা দেখবো এর রিভার্সটা, যে উইদাউট প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। প্যারামিটার থাকবে না কিন্তু রিটার্ন টাইপ থাকবে। ওকে, চলে যাচ্ছি নেক্সট টাইপে, থার্ড টাইপে। উইদাউট প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপ। একটু মনে মনে ভাবি
যে উইদাউট প্যারামিটার মানে মেন কোনো প্যারামিটার প্রোভাইড করতে পারবে না, মেন কোনো ভ্যালু পাস করতে পারবে না, কারণ এখানে নেওয়ার রাস্তাটা বন্ধ, দেওয়ার রাস্তা আছে, ও দিতে পারবে, ফাংশন আমাকে রিটার্ন করতে পারবে, কিন্তু ফাংশন কিছু আমার থেকে নিতে পারবে না। তো নেওয়া হয় কোন দিয়ে? প্যারামিটার দিয়ে নেয় ফাংশন, আর ফাংশন দেয় কি দিয়ে? রিটার্ন টাইপ দিয়ে দেয়, তাই তো? তাহলে এখন ফাংশনের মধ্যে আমার রিটার্ন টাইপ আছে কিন্তু কোনো প্যারামিটার নেই, তাহলে প্যারামিটারের ঘরে আমাকে ভয়েড লিখতে হবে। তাহলে আমি একটা ফাংশনকে ডিফাইন করছি একই রকমভাবে, আমার রিটার্ন টাইপ আছে, ধরুন আমার লিখলাম ইন্টিজার, ফাংশনের নাম হচ্ছে অ্যাড, তাই তো? কোনো প্যারামিটার নেই, তার মানে আমি এখানে কিছু লিখতেও পারি, বা আমি এখানে ভয়েড লিখতে পারি, ভয়েড। তাহলে এখন ইনপুট নেওয়ার কাজটা, তাহলে যেহেতু মেন ফাংশন আগে ভ্যালু পাস করতো, অ্যাড তাকে যোগ করতো, তাহলে এখন ইনপুট নেওয়ার কাজটা কার উপরে পড়লো, কার দায়িত্বে বাড়লো? মেন। এখন অ্যাড অ্যাড ফাংশন ফাংশনে, তাহলে এখন ইনপুট নেওয়ার কাজটা এখন অ্যাড ফাংশনকে করতে হবে, কারণ যেহেতু সে আর কিছু নিতে পারছে না মেন থেকে। তাহলে এখন তার জন্য অ্যাড ফাংশনস কি করছে? অ্যাড ফাংশনস তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলো, এ বি সি, ঠিক আছে? সে এর মধ্যে আর বি এর মধ্যে ইনপুট নিচ্ছে ইউজারের থেকে, তুমি প্রিন্টএফ ফাংশনস দিয়ে তুমি ইনপুট নিচ্ছ, তুমি স্ক্যানএফ ফাংশনস দিয়ে এ আর বিকে, প্রিন্টএফ ফাংশন দিয়ে তুমি ডিসপ্লে করলে এন্টার টু নাম্বার, আর স্ক্যানএফ দিয়ে তুমি ইনপুট নিলে এ আর বি এর মধ্যে দিয়ে, তুমি এখানে অ্যাডিশন পারফর্ম করলে, ফাংশনসটা অ্যাডিশন করলো, সি ইকুয়াল টু এ প্লাস বি। এবার সে কি করছে? সিটাকে রিটার্ন করে দিচ্ছে, কারণ এখানে দেখো রিটার্ন টাইপটা আছে, তাহলে রিটার্ন সি দিয়ে এবার ফাংশনটা শেষ হয়ে গেল। আমার এবার মেন ফাংশন, তাহলে মেনকে আর ইনপুট নেওয়ার কোনো কাজ করতে হবে না, আমি ধরুন ভয়েড মেন লিখছি, এখানে একই ব্যাপার, ইন্ট মেন লিখতে পারতাম, একই ব্যাপার। তো আমি এখানে এখন ইনপুট নেওয়ার যেহেতু কোনো কাজ হবে না, শুধুমাত্র মেন ফাংশনস কি করে রাখছে? রেজাল্টকে নেওয়ার জন্য আর বলে একটা ভেরিয়েবলকে স্পেসিফাই করছে, আর। এবার মেন ফাংশনস জাস্ট কল করবে আর ইকুয়ালস টু অ্যাড, আর ইকুয়ালস টু অ্যাড। দেখো সে কিছু পাস করছে না, কারণ কি? আমার দেখো নেওয়ার রাস্তাটা বন্ধ আছে ফাংশনের, তার জন্য সে কিন্তু কিছু পাস করতে পারছে না, জাস্ট ফাংশনের নাম ধরে কল করলো। এখন অ্যাড ফাংশন যা রিটার্ন করবে সিটাকে, তাকে কার মধ্যে ক্যাচ করেছি? আর এর মধ্যে, সেই আরটাকে এখানে আমরা কি করব? ডিসপ্লে করে দেবো, প্রিন্টএফ সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি ডবল কোট কমা, আরটাকে এখন ডিসপ্লে করে দেওয়া হলো। আমি এখানে ভয়েড মেনটাকে শেষ করলাম। তাই যদি কোনো ফাংশনের রিটার্ন টাইপ থাকে, আর যদি রিটার্ন টাইপ যদি থাকে, যদি প্যারামিটার না থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাড ফাংশনকেই আমার ইনপুট নেওয়ার কাজটা করতে হবে, কিন্তু ডিসপ্লে করার কাজটা কিন্তু এখন করবে মেন ফাংশন, যেহেতু এই রিটার্ন টাইপটা আছে। অর্থাৎ মেন এখন ভ্যালু পাচ্ছে অ্যাড ফাংশনস থেকে, তাহলে সে কিন্তু এখন সেটাকে ডিসপ্লে করছে। ওকে, তাহলে আমরা এই টাইপটা বুঝতে পারলাম সবাই, যে কার দায়িত্ব বাড়লো, কার দায়িত্ব কমলো। তাই তো, সবাই বুঝতে পেরেছি উইদাউট প্যারামিটার অ্যান্ড উইথ রিটার্ন টাইপের কনসেপ্টটা কি? হ্যাঁ স্যার। তো আমাদের তিনটে টাইপ হলো, তাহলে একই দেখো, একই প্রোগ্রামকে দেখো আমরা তিন রকম টাইপের ফাংশন, ইউজার ডিফাইন ফাংশনস দিয়ে আমরা করতে পারলাম, একই প্রোগ্রাম করছি কিন্তু অ্যাডেড প্রোগ্রাম করছি। ওকে, এখন যেটা আমরা করব লাস্ট টাইপের যেটা ফাংশন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উইদাউট প্যারামিটার অ্যান্ড উইদাউট রিটার্ন টাইপ। আমার প্যারামিটারও থাকবে না ফাংশনে, আমার রিটার্ন টাইপও থাকবে না, তাহলে আমার নেওয়ার রাস্তাও বন্ধ, আবার দেওয়ার রাস্তাও বন্ধ। তাহলে এখন যা কিছু করতে হবে কিন্তু ফাংশনকে নিজেকে করতে হবে, তার খাবারের জোগাড়টা এখন তাকেই করতে হবে, ঠিক আছে? সেই ইনপুট নেবে, সেই অপারেশন করবে, সেই ডিসপ্লে করবে। মেন শুধুমাত্র পায়ের উপরে পা তুলে দিয়ে জাস্ট ফাংশনটাকে কল করবে, আর তার কোনো কাজ নেই মেন ফাংশনে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এরকম টাইপের ফাংশনই চাই, যে যেখানে আমার মেন ফাংশনের লোড কিন্তু আমাকে কমাতে হবে, কারণ মেনটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোলার। আমার একটা বড় প্রজেক্ট করতে গেলে আমার প্রতিটা টাস্ককে অ্যাচিভ করার জন্য আমার একটা করে ফাংশন আছে, কিন্তু মেনকে আমি সবসময় লোড কম রাখবো, মেনকে দিয়ে আমি জাস্ট ওই ফাংশন কল করার কাজে মেনটাকে ব্যবহার করব। মেন শুধুমাত্র কল করবে ফাংশনগুলোকে, আর কাজগুলো কিন্তু ফাংশনটা নিজেরা করবে। ওকে, ইনপুট নেওয়ার কাজটা সে তার মতো করে করুক, সে কতগুলো নাম্বারে অ্যাডিশন করবে না করবে সে তার নিজের মতো করে চিন্তা ভাবনা করুক। ওকে, তাহলে আমরা এখন লাস্ট যে টাইপের ফাংশনসটা পড়বো, যেখানে আমার ফাংশনে কোনো প্যারামিটার থাকবে না, যেখানে ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকবে না। তো সেটা আমরা একটু অনলাইন কম্পাইলারে দেখি। ওকে, চলো। তাই ফার্স্টে ফাংশনটাকে ডিফাইন করছি, আমার মেন ফাংশনের কাজটা আমরা পরে আসবো, মেন ফাংশনসটা আমি এখানে পরে দেখাচ্ছি। তো মেনের মধ্যে তো কিছুই নেই অ্যাকচুয়ালি, আমার মেনটাকে আমি জাস্ট ফাংশনটাকে কল করব, আর কিছুই করব না। আমি এবার ফাংশনটাকে ডিফাইন করছি, তাহলে আমার সবটাই ভয়েড, ভয়েড অ্যাড, আমার এটাও ভয়েড, ওকে, এটা আমার ভয়েড। ওকে, আমি এবার ফাংশনসটাকে ডিফাইন করছি, দেখো।
তাহলে এখন ইনপুট নেওয়ার কাজটা মেন ফাংশনকেই করতে হবে, ডিসপ্লে করার কাজটা ফাংশনকেই করতে হবে। ইন্টিজার এ কমা বি কমা সি, তিনটে ভেরিয়েবল নিলাম, প্রিন্টএফ স্ক্যানএফ করে এখন ইউজারকে প্রিন্টএফ করে ইউজারকে বলছি এন্টার টু নাম্বার, এন্টার টু নাম্বারস। ওকে, আমরা স্ক্যান করে নিচ্ছি নাম্বার দুটোকে, স্ক্যানএফ %d করে আমরা স্ক্যান করছি দুবার, দুবার স্ক্যান করলাম, $এ কমা $b। ওকে, আমার স্ক্যান করা হয়ে গেল। এবার একে যোগ করতে হবে, নিজেকেই অপারেশন করতে হবে, তার কাজই তাই। সি ইজ ইকুয়াল টু a প্লাস বি। এবার সিটাকে আমরা ডিসপ্লে করে দেবো প্রিন্টএফ ফাংশনের মধ্যে দিয়ে, সিটাকে আবার ডিসপ্লে করছি, প্রিন্টএফ the sum equals to %d, the sum equals to %d comma c। সামটা আমরা এখানে সামটাকে ডিসপ্লে করে দিলাম। দেখো আমার ফাংশন ডেফিনেশন লেখা কিন্তু কমপ্লিট, ফাংশন ডেফিনেশন লেখা কিন্তু আমার কমপ্লিট। ইনপুটও নিল ফাংশন, ডিসপ্লে করলো ফাংশন, অপারেশন করলো ফাংশন। এবার মেন কি করবে, শুধুমাত্র জাস্ট ফাংশনটাকে কল করবে। ফাংশনের নাম কি, অ্যাড, সে শুধুমাত্র অ্যাড নাম ধরে কল করে দিল, সেমিকোলন, কমপ্লিট। তাহলে এই ধরনের ফাংশনসটা আমাদের কাছে সব থেকে বেশি ইফেক্টিভ, আর মনে রাখাও খুব সুবিধা, কারণ আমরা আগে যা কিছু প্রোগ্রাম পড়েছি প্রত্যেকটা প্রোগ্রামকে আমরা কিন্তু এই টাইপের ফাংশনস দিয়ে খুব ইজিলি কনভার্ট করতে পারি। পুরো প্রোগ্রামের মেন ফাংশনের মধ্যে তুমি যা কোড লিখেছো সেই কোডটাকে তুমি ফাংশনের মধ্যে ভরে দাও, দিয়ে মেন থেকে সেই ফাংশনটাকে কল করে দাও, তাহলে তোমার আগের যত প্রোগ্রাম করেছো সমস্ত প্রোগ্রামই কিন্তু তোমরা ফাংশন দিয়ে করতে পারবে। তাই তো, ইয়েস অর নো? পারবো তো করতে এই টাইপের ফাংশনস দিয়ে আমরা প্রিভিয়াস সমস্ত প্রোগ্রামগুলোকে? হ্যাঁ হ্যাঁ স্যার। সব থেকে কমপ্লেক্সিটি কম আমার এই ধরনের ফাংশনের ক্ষেত্রে, তো আমরা রান করি কোডটাকে। এন্টার টু নাম্বার, আমি দুটো নাম্বার দিলাম 56 আর হচ্ছে 87, আমি এখানে এন্টার প্রেস করেছি। আমাকে সাম দেখাচ্ছে 143, তো আমরা সামটা করতে পারছি এই ধরনের ফাংশন ইউজ করে, তাই না? আমি ধরুন এখানে এই আমার ধরুন দুবার অ্যাড করার প্রয়োজন পড়েছে, আমি আবার অ্যাডকে কল করলাম, আমি আবার অ্যাডকে কল করেছি। দেখি রান করে কোডটাকে, রান, এন্টার টু নাম্বার 2 আর 3 দিলাম, এন্টার, 23 হয়ে গেছে, সরি 34 দিলাম নেক্সট নাম্বার। দেখো সাম দেখিয়েছে 57, তারপরে অ্যাডটা কিন্তু আবার কল হয়েছে যে আমাকে আবার চাইছে এন্টার টু নাম্বারস, আমি আবার নাম্বার দিলাম 5 আর 6, আমি আবার এন্টার প্রেস করেছি, আমাকে দেখাচ্ছি 11, দিয়ে আমার 15টা ক্লোজ হয়ে গেল। তাহলে আমি একটা ফাংশনকে ডিফাইন করেছি, যতবার খুশি কল করছি n নাম্বার অফ টাইমস, তা আমাকে কিন্তু বারবার আর ওই কোডটাকে লেখার প্রয়োজন পড়ছে না, মানে আমরা একই ফাংশনের কোডটাকে বারবার আমরা রিইউজ করছি, দ্যাট ইজ কল্ড রিইউজেবিলিটি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাংশনের ডিফারেন্ট টাইপের ফাংশন সম্বন্ধে আমরা ডিসকাশন করলাম। ওকে, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার এই কনসেপ্টটা, টাইপস অফ ফাংশন? হ্যাঁ স্যার। এবার আমরা চলে আসবো যে ইম্পর্টেন্ট যে কনসেপ্টটাতে আমরা চলে আসবো, সেটা হচ্ছে রিকারশন। আমাদের ডেটা স্ট্রাকচারেও আছে, আমাদের সিতেও আছে, কনসেপ্টটা একই, ঠিক আছে? ডেটা স্ট্রাকচার আমরা যে ধরনের তোমাদের প্রবলেম দেওয়া আছে সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে জিসিডি, তো আমরা ফ্যাক্টোরিয়াল জিসিডি আমরা এখানে পড়বো, রিকারশনের মধ্যে আমরা সিতে পড়বো। আর ফিবোনাকি সিরিজ তো আমি আগে একটা কনসেপ্ট দেখিয়েছিলাম তোমাদের সিতে, সেই ফিবোনাকি সিরিজটাও আমরা এখানে রিকারশনের মধ্যে আমরা পড়বো। তো খুব ইন্টারেস্টিং এটা কনসেপ্ট রিকারশন, যেটা ফাংশন, আর আমরা ফাংশনের ডিফারেন্ট এক্সাম্পল আমরা সলভ করতে পারি। আমরা নেস্টিং অফ এ ফাংশন পড়তে পারি, একটা ফাংশনের মধ্যে একটা ফাংশনকে কল করব, মানে আমার একটা ফাংশন কল করছে আরেকটা ফাংশনকে, আমি মেন ফাংশন, আমি সেই ফাংশনটাকে কল করছি, তাহলে আমার ব্যাপারটা তো একই, বুঝলা? ধরে নাও আমার একটা মেন ফাংশন আছে, মেন আগেরবার যেমন দেখলাম প্রিন্টএফ ফাংশনকে যেমন কল করলো, না ওটা আমি বলছি না, কিন্তু আমি বলছি নেস্টিং অফ এ ফাংশন। ধরে নাও মেন কল করেছে এক্স ফাংশনকে, ঠিক আছে? মেন কল করেছে এক্স ফাংশনকে, এটা ধরে নাও আমার এক্স ফাংশন, ঠিক আছে? এক্স ফাংশনের মধ্যে কিছু কোড আছে, সে আবার কল করেছে ধরে নাও ওয়াই ফাংশনকে, ওকে? আর এটা ধরে নাও আমার ওয়াই ফাংশন, এটা ধরে নাও ওয়াই ফাংশন,
বোঝা গেল জিনিসটা? তাহলে আমি একটা ফাংশনের মধ্যে আর একটা ফাংশনকে কল করছি, তো দ্যাট ইজ কল নেস্টিং অফ এ ফাংশন। ওকে, দ্যাট ইজ কল নেস্টিং অফ এ ফাংশন। তার মানে দেখো, আমাকে কি আর ওয়াইটাকে ডাকার প্রয়োজন আছে? আমি বিশ্বরূপকে বললাম যে বিশ্বরূপ তুমি অনিশকে ডেকে দাও, তাহলে আমি নিশ্চয় আর অনিশকে কল করবো না, আমি তো বিশ্বরূপকে কল করবো, হুম তাই তো? তাহলে দ্যাট ইজ কল নেস্টিং অফ এ ফাংশন। তাহলে মেন কল করছে এক্সকে, আর এক্সকে বলা আছে যে এক্স তুমি ওয়াইকে ডেকে দাও। এক্স কিন্তু ওয়াইকে ডাকছে, আর আমি এক্সকে ডাকছি, তাহলে আমি আমি কিন্তু এক্সকেও পেয়ে গেলাম, ওয়াইকেও পেয়ে গেলাম। এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, তাই না? একটা এক্সাম্পল দিই, চলো। নেস্টিং অফ এ ফাংশন পরীক্ষা আসে যে হোয়াট ইজ নেস্টেড ফাংশন বা হোয়াট ইজ নেস্টিং অফ এ ফাংশন, রাইট এ সি প্রোগ্রাম দ্যাট ডেমনস্ট্রেট দ্য কনসেপ্ট অফ নেস্টিং অফ এ ফাংশন। আমাকে একটা কনসেপ্ট হয়তো ডেমনস্ট্রেট করতে বললো, যাই হোক। এটা ধরো অ্যাড ফাংশন, আমি এটা রেসপেক্টিভ দেখাচ্ছি এক্সাম্পলটা। ওকে, আমি এটা রেসপেক্টিভ দেখাচ্ছি। ধরো ভয়েড কম্পিউট কম্পিউট অ্যাড। ওকে, একটা ফাংশন আছে কম্পিউট অ্যাড, এই ফাংশন কল করেছে অ্যাডকে। ভালো করে বোঝো কনসেপ্টটা, ভালো করে বোঝো কনসেপ্টটা। তাহলে আমি কাকে ডাকবো মেন থেকে? আমি কাকে ডাকবো মেন থেকে? আমি ভয়েড কম্পিউটেড। আমার তো ভয়েড ভয়েড তো আর লিখবো না, কম্পিউটার অ্যাড লিখবো। আমি তাহলে কল হ্যাঁ করবো কম্পিউটেড। নিশ্চয়ই কম্পিউটার অ্যাডকে আমি কল করবো, কম্পিউটার অ্যাড। ওকে, তাহলে আমি ডাকলাম কম্পিউটার অ্যাডকে, আর কম্পিউটার অ্যাড কল করছে অ্যাডকে, তার মানে আলটিমেট আমার অ্যাড ফাংশনটা ইনভোক হচ্ছে। দেখো রান করি কোডটাকে। এন্টার 2 নাম্বার 5, আর নেক্সট ইনপুট দিচ্ছি হয়তো 8। ওকে, এন্টার, দেখাচ্ছে 13। ওকে, দ্যাট ইজ কল নেস্টিং অফ এ ফাংশন বা নেস্টেড ফাংশন। বোঝা গেল কনসেপ্টটা সবার? সবার কনসেপ্টটা বোঝা গেল যে একটা ফাংশনের মধ্যে আমরা মানে হ্যাঁ আমরা স্যার। নেস্টিং অফ এ ফাংশন ব্যবহার করতে পারি। আমার এরকম নয় যে একটা ফাংশনকে কল করতে পারবে না, সে ক্ষমতাও কিন্তু আছে একটা ফাংশনের, সে কিন্তু মাল্টিপল ফাংশনকে কল করতে পারে। ওকে, দ্যাট ইজ দ্য নেস্টিং অফ এ ফাংশন। ওকে, চলো, যে কনসেপ্ট আমরা আসবো ঠিক করেছি, দ্যাট ইজ দ্য রিকার্শন। দ্যাট ইজ দ্য রিকার্শন। রিকার্শন আমি দুটো ভিডিও দিয়েছি, সবাই একটু দেখবে। ডেটা স্ট্রাকচার রেসপেক্ট একটা ভিডিও দিয়েছি, আর সি এর রেসপেক্ট একটা ভিডিও দিয়েছি, দুটোকে কিন্তু ফলো করবে। রিকার্শনটা ডিএস এর জন্য যতটা ইম্পর্টেন্ট, আমার সি এর জন্য কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। ওকে, রিকার্শন। তো রিকার্শনের ফার্স্টে আমরা একটা খুব বেশি ডেসক্রিপশন আমরা যাব না, খুব পপুলার কিছু এক্সাম্পল আছে রিকার্শনের জন্য। যেমন এক্সাম্পল আমরা পরে আসি, আগে কনসেপ্টটা বুঝি, তারপর এক্সাম্পলে আসবো। ইন্ট্রোডাকশনে যাবো ফার্স্টে। আমরা ধরে নাও আমার এখানে মেন ফাংশন আছে। মেন ফাংশনের মধ্যে আমার একটা প্রিন্টএফ মেসেজ ডিসপ্লে করা আছে। যে একটা প্রিন্টএফ মেসেজ ধরে নাও ডিসপ্লে করা আছে যে odd semester exam, okay, from 21st of March, okay, tentative, okay. এবার আমরা এইটাকে প্রিন্টেডটা লিখেছি, তারপরে আমি আবার মেন ফাংশনকে আবার কল করেছি। ঠিক আছে? তাহলে একটা ফাংশনের মধ্যে আমি যে ফাংশনে আছি, আমি সেই ফাংশনের মধ্যে আবার সেই নামের ফাংশনকেই কল করছি। ওকে, আমি যদি এটাকে যদি রান করি, তাহলে আমাকে এই যে প্রিন্টেড মেসেজটা আছে সেটা আমার ইনফাইনাইট নাম্বার অফ টাইমস এক্সিকিউট করবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আমার ইনফাইনাইট নাম্বার অফ টাইমস এক্সিকিউট করবে। দেখো আমার ডিসপ্লে করেই যাচ্ছে, দেখেছো? দেখো ডিসপ্লে করেই যাচ্ছে, কন্টিনিউ ডিসপ্লে করে যাচ্ছে। দ্যাট ইজ কল ইনফাইনাইট লুপ। এটা কিন্তু ইনফাইনাইট লুপে পড়ে গেছে। তাহলে আমি যে ফাংশনের মধ্যে আছি বা যে ফাংশনসটাকে ডিফাইন করছি, সেই ফাংশনসটাকে ডিফাইন করতে গিয়ে আমি সেম ফাংশনটাকে কল করেছি। ঠিক আছে? তার মানে যে যখন একটা ফাংশন
নিজেকে কল করে, যখন একটা ফাংশন নিজেকে কল করে, কল বাই ইটসেলফ, তখন সেই ফাংশনসটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন বা রিকার্সিভ প্রসিডিউর। আমি আমাকে কল করছি, আমি আমাকে ডাকছি বারবার, আমি আমাকে নিজেকে বারবার ডাকছি, তো আমি আমার ফাংশনসটা কিন্তু রিকার্সিভ ফাংশন। কিন্তু একটা ফাংশন যদি নিজেকে কল করে ইনফাইনাইট নাম্বার অফ টাইমস, তাহলে কিন্তু সেই ফাংশনসটাকে আমি রিকার্সিভ ফাংশন বলবো না। এখানে মেন কিন্তু রিকার্সিভ ফাংশন নয়। মেনের কিন্তু রিকার্সিভ ফাংশন হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়াও ফুলফিল করছে না। রিকার্সিভ ফাংশন তাকেই বলবো যদি কোনো ফাংশন নিজেকে কল করে, তো ঠিকই, সে তো নিজেকে কল করবেই, তবেই তো সে তার নাম রিকার্সিভ ফাংশন। কিন্তু তার একটা লিমিট থাকবে, তার একটা বেস কন্ডিশনস থাকবে, যে মেনকে কতবার কল করবে, 10 বার, 15 বার, 20 বার, 500 বার। তার একটা লিমিট থাকবে, তার একটা লিমিটেশনস থাকবে, তার একটা বেস ক্রাইটেরিয়া থাকবে। হ্যাঁ, আমি যদি বলি যে মেনকে হয়তো 20 বার কল করছে, ওকে, তাহলে মেন কিন্তু একটা রিকার্সিভ ফাংশন। কিন্তু মেনকে যদি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস যদি কল করে, তাহলে মেন কিন্তু রিকার্সিভ ফাংশন নয়। তাহলে রিকার্সিভ ফাংশন হতে গেলে আমার একটা বেস ক্রাইটেরিয়া থাকবে, আমার একটা বেস কন্ডিশনস থাকবে, যে কন্ডিশনের উপরে বেস করে আমার ফাংশনসটা বারবার কল করবে। আমার একটা স্টপিং কন্ডিশনস থাকবে, যে আমার একটা সময় পরে গিয়ে ফাংশন কিন্তু নিজেকে আর কল করতে পারবে না, একটা স্টপিং কন্ডিশনস। ওকে, তো তখন তাকে আমরা বলবো রিকার্সিভ ফাংশন। আর যে প্রসেসটা ফলো করে একটা ফাংশন নিজেকে বারবার কল করতে পারে, সেই প্রসেসটাকে বলা হয় রিকারশন। তাহলে রিকারশন কিন্তু বেসিক্যালি একটা প্রসেস by which a function call itself, but there is some base criteria or base conditions or some stopping rules, যে রুলসের উপর বেস করে আমার ফাংশনসটা নিজেকে কল করবে। দ্যাট ইজ কল্ড রিকারশন। আমি যদি এখানে ডিফাইন করে দিতাম যে সাপোজ ধরে নাও আমার এখানে একটা ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করেছি ইন্টিজার i ইকুয়ালস টু 1, ইন্টিজার i ইকুয়ালস টু 1, আর মেন ফাংশনকে কল করার সময় আমি এখানে ডিফাইন করে রেখেছি যে if I less than 3, তখনই হয়তো মেনটা i এর ভ্যালু তোমার যখন 3 থাকবে তখন তোমার মেনটা কল হবে। আর আমি এখানে আমি ইফ কন্ডিশনস না দিয়ে সব থেকে ভালো হয় আমি এখানে যদি একটা ফর লুপ চালাই, আমি যেখানে একটা ফর লুপ দিয়ে একটা কন্ডিশনসকে অ্যাপ্লাই করি, যে ফর i ইজ ইকুয়াল টু 0, আমি এখানে 1টাকে সরিয়ে দিচ্ছি, আমি এখানে 0 থেকে স্টার্ট করছি। i লেস দেন অর ইকুয়ালস টু 3, আমি চারবার আমি ফাংশনসটাকে কল করব, i প্লাস প্লাস দিয়ে হয়তো আমি মেন ফাংশনকে কল করছি। তাহলে দেখো আমি যখন কোডটাকে রান করব তখন দেখো আমার কিন্তু একটা স্টপিং কন্ডিশনস i লেস দেন অর ইকুয়ালস টু 3, i প্লাস প্লাস দিয়ে আমি মেনকে দেখো কল করেছি। ঠিক আছে, এখানে কোথায় ভুল করলাম? স্যার গ্লোবাল ভেরিয়েবল হবে। গ্লোবাল ভেরিয়েবল হবে মানে বুঝলাম না। মানে লোকাল ভেরিয়েবল যেহেতু, তাই যখন আমরা কল করছি তখন ওই মেইনটার কাছে এই ভেরিয়েবলটার কোনো কনটেক্সট থাকছে না। না, আমি তো তোমার ধরো আমার তো এই লুপটা তো তোমার ধরো কাজ করছে, আমার আইটা ধরো 0 হচ্ছে, তারপরে আইটা 1 হচ্ছে, তারপরে আইটা 2 হচ্ছে, তারপরে আইটা তোমার 3 হচ্ছে। বেশ, আমরা এটাকে যদি আমরা গ্লোবাল ডিক্লেয়ার করতে পারি, সাপোজ ধরো না আমি এখানে ইন্টিজার আইটাকে ডিক্লেয়ার করলাম না, আমি এটাকে স্টপ করি, প্রোগ্রামটাকে স্টপ করি, আমি এটাকে এখান থেকে ও যেটা বলছে যে যদি আমরা গ্লোবাল ডিক্লেয়ার করি, তাহলে গ্লোবাল ডিক্লেয়ার করলে আমার এই প্রবলেমটা নাও আসতে পারে। আমি ইন্টিজার i বলে এখানে একটা ভেরিয়েবল নিলাম, দিয়ে আমার এখানে ফরের মধ্যে এই সেম কন্ডিশনস আমার ফরের মধ্যে দেওয়া আছে, দিয়ে আমি ধরুন এখন কোডটাকে রান করছি। আমার গ্লোবাল ভেরিয়েবলের জন্য দেখো সেম কন্ডিশনসটা, দেখো তাও কিন্তু আমাকে দেখাচ্ছে, দেখো
স্যার ইউজার ডিফাইন্ড ফাংশন নিলে দেখুন হচ্ছে কিনা। হুম? না, ইউজার ডিফাইন ফাংশন নিলে তো আমার তো হবেই না। ইউজার তাহলে আর ডিফাইন, রিকার্শন হবে না। হ্যাঁ, ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আমি তো কন্ডিশন তো আমি অ্যাপ্লাই করতেই পারবো। ইউজার ডিফাইন ফাংশনে তো আমি কন্ডিশন তো অ্যাপ্লাই করতেই পারবো। আমি এখানে মেনের রেসপেক্টে দেখার চেষ্টা করছিলাম যে মেন দিয়ে এটাকে আমরা কীভাবে করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এখানে লুপ যেহেতু দিয়েছি, লুপটাকে তো আমি এখানে ইনক্রিমেন্ট করছি, আই লেস দেন ইকুয়ালস টু 3ও করেছি আমি এখানে। 3 পর তো লুপটা তো আমার ব্রেক করে যাওয়ার কথা, তারপরে তো আমার এখানে রিটার্ন 0 করে তো মেনটা শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? এই তো আমাদের নর্মাল প্রসিডিওরের মধ্যেই পড়ছে। তাহলে আমি যদি এটাকে যদি ইফ দিয়ে করার চেষ্টা করি তো তাহলে কীভাবে করবো? আমি এটা ধরুন হয়তো ইফ দিয়ে করার চেষ্টা করছি, তো তাহলে কীভাবে করবো? ধরে নাও ইন্টিজার আই ইকুয়ালস টু 1, আমি ধরুন এটাকে লুপ না দিয়ে আমি এখন ধরুন ইফ দিয়ে করবো। এখানে কিন্তু লুপ দিয়েও হওয়ার কথা ছিল, কিন্তু এখানে লুপ দিয়ে হচ্ছে না। আমি এখানে আই লেস দেন অর ইকুয়ালস টু 3, আমাকে আলটিমেট সেই গো টু ইউজ করতে হবে। আই প্লাস প্লাস, ওকে, আই প্লাস প্লাসের পর আমি এখানে দিচ্ছি গো টু L1, আর গো টু L1টাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি। ওকে, এটা দিয়ে একবার দেখি, লাস্ট ট্রাই করে একবার দেখি, হ্যাঁ, এটা দিয়ে কাজ করা যায় কি না আমাদের, এটা দিয়ে কাজ করে কি না এটা আমরা একবার ট্রাই করি। ওকে, চল দেখো, তাও আমার সেই তাও ইনফাইনাইট লুপে পড়ে যাচ্ছে। এখানে কিন্তু দেখো আমার গো টু কাজ করছে না, তাই না? এখানে গো টু কাজ করছে না, এ কিন্তু ইনফাইনাইট লুপেই পড়ে গেছে কন্টিনিউয়াস। এখানে কি আবার দেখো স্টপ হয়ে গেল, এখানে কি আবার স্টপ হয়ে গেছে, এখানে গিয়ে আমাদের স্টপ হয়ে গেছে। সবাই আমার স্ক্রিনটা ভিউ করতে পারছো? সবাই স্ক্রিনটা আমার ভিউ করতে পারছো? হ্যাঁ, সবাই সবাই এখন শুনতে পাচ্ছ আমার কথা? এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ হুম হুম, ওকে। হ্যাঁ স্যার। স্ক্রিনটা যাচ্ছে ভিউ করা, স্ক্রিনটা ভিউ করা যাচ্ছে। হ্যাঁ স্যার। স্যার বলছি একবার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে হোয়াইল লুপ চালিয়ে দেখবেন স্যার। একই ব্যাপার, দেখো আমার তো ফর হোয়াইল তো একই কনসেপ্ট, তাই না? আমার তো ফর হোয়াইল স্যার তো সেম পরে কনসেপ্ট। যেহেতু প্রত্যেকবার নতুন ভাবে হ্যাঁ, ইনিশিয়ালাইজ হচ্ছে তো তাই বলছিলাম স্যার। আচ্ছা, মানে প্রত্যেকবার যেহেতু মেনটা রান হচ্ছে তখন আবার হুম হুম, ফরটা রিইনিশিয়ালাইজ হচ্ছে, বেশ তখন আবার আই এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। বেশ, একবার হোয়াইল দিয়ে দেখি, একবার দেখি, ঠিক আছে। এখানে আইটাকে ইনিশিয়ালাইজ করে নিই একবারে। হুম, এখানে আইটাকে ইনিশিয়ালাইজ করে নিই। ঠিক আছে, তাহলে এটা আমার এই লোকাল ভেরিয়েবলটার দরকার নেই এখানে। ওকে,
এই দেখো সেম 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 সিচুয়েশন। ওকে, সেম সিচুয়েশন। আমার মনে হচ্ছে ওই প্রথমবারের যে কোডটা লিখেছিলাম তার রিফ্লেকশনসটা এখনো চেঞ্জ হয়নি, সেই রিফ্লেকশনটা কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক আছে, তার জন্য কিন্তু কন্টিনিউ ওটাকে ডিসপ্লে করেই যাচ্ছে, কন্টিনিউ ডিসপ্লে করেই যাচ্ছে। ওকে, তো যাই হোক, আমাদের এটা এটা পারপাস নয়। আমাদের যেটা পারপাস সেটা হচ্ছে, যেটা আমরা শিখতে মানে যেটা আমরা শিখতে চাইছি সেটা হচ্ছে রিকারশন। হোয়াট ইজ রিকার্সিভ প্রসিডিওর আর হোয়াট ইজ রিকারশন, সেটা আমরা বুঝতে পেরেছি সবাই। হোয়াট ইজ রিকার্সিভ প্রসিডিওর, হোয়াট ইজ রিকারশন। স্যার মেন ফাংশন দিয়ে কোনো আর্গুমেন্ট পাস করতে পারি না তো? হ্যাঁ পারি, তার নাম হচ্ছে কমেন্ট লাইন আর্গুমেন্ট। ওকে, তোমাদের সিলেবাসে নেই যদিও, আমরা পয়েন্টার পড়ার সময় কিছুটা পড়বো। ঠিক আছে, সেই কনসেপ্টটা পাস করতে পারি, তার নাম হচ্ছে কমেন্ট লাইন আর্গুমেন্ট। ওকে, নর্মাল কোনো ইন্টিজার বা কোনো হ্যাঁ কিছু pass দু করতে রকম পারি? টাইপের ভ্যালু পাস করতে পারি, একটা হচ্ছে এআরজিসি, একটা হচ্ছে এআরজিভি। আমি দেখাবো, আমি পয়েন্টার পড়ার সময় দেখাবো। ওকে, ঠিক আমি পয়েন্টার পড়ার সময় দেখাবো। এবার রিকার্শনের মেন কনসেপ্টটা হচ্ছে, যে ধরে নাও আমার একটা ফাংশন আছে, হয়তো ফাংশনসটার নাম হচ্ছে ভয়েড অ্যাড। সেই অ্যাড ফাংশনের মধ্যে আমার কিছু কোড হয়তো ডিফাইন করা আছে, আমার কিছু এখানে কন্ডিশনাল কোনো স্টেটমেন্ট আছে, আমি হয়তো অ্যাডকে আবার কল করলাম, আমার কন্ডিশনাল স্টেটমেন্টটা এখানে শেষ হয়েছে, তারপরে হয়তো অ্যাডটা আমার এখানে ক্লোজ হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এই অ্যাডটা কিন্তু ততবারই কল হবে যতবার আমি কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করেছি, আমার কিন্তু অ্যাডটা ততবারই কিন্তু এক্সিকিউট করবে। তার একটা টার্মিনেটিং কন্ডিশন থাকবে, তার একটা বেস কন্ডিশন থাকবে, যে আমার ফাংশনসটা কোথায় গিয়ে স্টপ হবে, বা ফাংশন কল করাটা কোথায় গিয়ে আমার স্টপ হবে। তখন আমি এই অ্যাড ফাংশনসটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন। তখন অ্যাড ফাংশনসটা হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন। আর এই যে প্রসেসটা ফলো করে আমরা একটা ফাংশন নিজেকে কল করছে, তার নাম হচ্ছে রিকারশন। এই প্রসেসটার নাম হচ্ছে রিকারশন। ওকে, সেই প্রসেসটার নাম হচ্ছে রিকারশন। তো এই হচ্ছে রিকারশনের বেসিক ডেফিনেশন অ্যাকচুয়ালি। এবার রিকারশন দিয়ে যেটা আমরা প্রথমেই যেটা সলভ করব, বা যে প্রবলেমটা ফার্স্ট আমি রিকারশন দিয়ে যেটা আমরা ফার্স্টে করব, সেটা হচ্ছে যে টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করব রিকারশন কনসেপ্ট ফলো করে। ওকে, সেটা আমরা প্রথম প্রোগ্রামে আমরা দেখবো, সেটাকে আমরা রান করিও দেখবো সেই কোডটা আমাদের রান করছে কিনা। যেটা আমরা রিকারশন যেটা প্রথমটাতে আমরা হয়তো রান করতে পেরেছি, তারপরে কন্ডিশনস দিয়ে কিন্তু আমরা রান করতে পারিনি, কারণ মেন কিন্তু প্রিভিয়াস ভার্সনটাকে রান করেই যাচ্ছে কন্টিনিউয়াস। তো রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার বাই ইউজিং আ রিকারশন। ওকে, তো আমরা নর্মাল প্রোগ্রামকে আমরা ফাংশনস দিয়ে, মানে একটা ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামকে আমরা ফাংশনস দিয়ে করতে পারবো, তাই তো? আমরা নর্মাল একটা প্রোগ্রামকে আমরা ফাংশনস দিয়ে করতে পারবো তো, মানে ফ্যাক্টোরিয়াল কোনো প্রোগ্রামকে আমরা ফাংশনস দিয়ে হ্যাঁ করতে স্যার, পারবো তো? পারবো। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্যাক্টোরিয়ালের ফাংশনসটা কীরকম হবে না, ইন্ট ফ্যাক্ট বা ইন্ট ফ্যাক্টোরিয়াল ইন্টিজার এন, তাই তো? ইন্টিজার এন। আর আমরা জানি সবাই যে ফ্যাক্টোরিয়াল করতে গেলে আমাকে লুপ ব্যবহার করতে হয়। আমরা ফর লুপ বা হোয়াইল লুপ বা যে কোনো লুপ দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল করতে পারি। আমার ধরো এখানে ইন্টিজার ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 বলে একটা ভেরিয়েবল নিয়েছি। আমি এখানে ফার্স্টে চেক করেছি যে ইফ এন ডাবল ইকুয়ালস টু যদি 0 হয়, অর এন ডাবল ইকুয়ালস টু যদি 1 হয়, মানে এন এর মানটা যদি 0 বা 1 হয়, তখন আমরা কি করেছি, রিটার্ন ফ্যাক্ট। তখন তাকে আমরা 1ই রিটার্ন করব, তার জন্য কী করেছি, রিটার্ন ফ্যাক্ট। ওকে, আর যদি এনটা আমার 0 বা 1 না হয়, তখন আমরা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করেছি অ্যাজ পার প্রসিডিওর, যে ফর আই ইজ ইকুয়াল টু 1, আমার এখানে আই একটা ভেরিয়েবল থাকবে, আই লেস দেন অর ইকুয়ালস টু এন, আমি এন এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাইছি, তাহলে লেস দেন অর ইকুয়ালস টু এন, আই প্লাস প্লাস, তার মধ্যে আমরা কি লিখতাম, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার আই দিয়ে আমি এখানে ফরটাকে শেষ করলাম। আর এলসের মধ্যে আমরা কি করতাম, রিটার্ন ফ্যাক্ট দিয়ে এলসটাকে শেষ করলাম। আমি এবার ফাংশনসটাকে শেষ করলাম। এই হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালের ফাংশন। এবার মেন থেকে কীভাবে কল করতে হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি, যে মেন থেকে আমি এখন ইনপুট নেব একটা ভ্যালুকে, আর আমি ফ্যাক্টোরিয়ালটাকে কল করার সময় সেই ভ্যালুটাকে পাস করে দেবো। আর মেন একটা ভেরিয়েবলকে এক্সট্রা রাখবে, যার মধ্যে রিটার্ন যাকে করছে ফ্যাক্টোরিয়াল ফাংশন তাকে ক্যাচ করে ডিসপ্লে করবে। এই হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালের মেন, মানে নর্মাল ফাংশনস দিয়ে তার ইমপ্লিমেন্টেশন। এবার এইটাকেই আমরা রিকারশন দিয়ে করব, এই প্রোগ্রামটাকে আমরা রিকারশন দিয়ে করব। ঠিক আছে,
তা আমি দেখবো এখানে আমার নাম্বার অফ কোড কতটা কম লাগে। আমি সেম ফাংশনস এখানে ডিফাইন করছি রিকার্শনের জন্য। তাহলে রিকার্শন করতে গেলে আমার তো ফাংশনের কনসেপ্ট দরকার। তাহলে আমার ফাংশনের নাম দিলাম ইন্ট ফ্যাক্টোরিয়াল, ইন্টিজার এন, আমি এন এর ফ্যাক্টোরিয়াল বের করব। আমার এখানে ইন্টিজার ফ্যাক্ট বলে আর কোনো ভেরিয়েবল দরকার নেই, আই বলেও আর কোনো ভেরিয়েবলের আমার প্রয়োজন নেই। ওকে, আই বলেও আমার কোনো ভেরিয়েবলের আর প্রয়োজন নেই। আমি এখানে একবারে ইফ থেকে শুরু করছি। ইফের মধ্যে কি আছে, এনটা যদি আমার 0 বা 1-এর সাথে সমান হয়, এন ডাবল ইকালস টু 0, অর এন ডাবল ইকালস টু যদি 1 হয়, তাহলে তাকে আমরা কি করেছিলাম, রিটার্ন ফ্যাক্ট করেছিলাম। আমি এখানে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 করে রিটার্ন ফ্যাক্ট করতে পারতাম, বা রিটার্ন 1ও করতে পারি। ফ্যাক্টের মধ্যে তো 1ই ছিল এখানে, তো রিটার্ন 1। আর না হলে আমরা দেখো, না হলে আমি এখানে ডিরেক্ট রিটার্ন করছি, রিটার্ন n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 সেমিক্লোন। এলসটাকে শেষ করলাম, আমার ফাংশনটা শেষ হয়ে গেল। দেখো তো ফাংশনটা কতটা ছোট হয়ে গেল। তাহলে এটাকে আমি রিকার্শন আমি ইউজ করেছি, আমি এখানে রিকার্শন ইউজ করেছি বা কোনো তাহলে ফ্যাক্টোরিয়ালটাকে আমি রিকার্সিভ প্রসিডিওর বলতে পারবো। এই ফ্যাক্টোরিয়ালটাকে আমি রিকার্সিভ প্রসিডিওর বলতে পারবো, কারণ এই ফাংশনসটার মধ্যে ঢুকে আমি দেখো সেই ফাংশনসটা কি আবার কল করেছি, ইয়েস অর নো। ফ্যাক্টোরিয়াল ফাংশনসটাকে ডিফাইন করতে গিয়ে আমি ফ্যাক্টোরিয়ালটাকে আবার কল করেছি, দ্যাট ইজ কল রিকার্সিভ প্রসিডিওর। আর এই প্রসেসটাকে আমি বলছি রিকার্শন। দেখো আমার তো একটা কন্ডিশন আছে, ইফ এলসের মধ্যে আমি দেখো কল করেছি, ইফ এলসের মধ্যে আমি কল করেছি। তাহলে আমার একটা কন্ডিশনস আছে যে আমার কিন্তু এটা ইনফাইনাইট নাম্বার অফ টাইমস এক্সিকিউট করবে না, আমার কিন্তু এটা লিমিটেড নাম্বার অফ টাইমস আমার কিন্তু এটা এক্সিকিউট করবে। তাহলে কেমন করে আমার এই 6 লাইন 7 লাইনের কোডটা কেমন করে এই 3 লাইনে কনভার্ট হয়ে গেল রিকার্শন দিয়ে। তাহলে আমরা এটাকে একটু রান করে দেখি যে কীভাবে কাজ করছে। আমরা এখানে একটু ড্রাই রান করে দেখি কীভাবে কাজ করছে। ধরে নাও এন্টার, এবার ধরো তুমি মেনটাকে লিখছো, তোমার ধরো এটা ইন্টিজার মেন, আমি এখানে পুরো প্রোগ্রামটাই লিখছি ইন্টিজার মেন। ধরো এখানে মেন ফাংশনস তোমার একবারে সে তোমার ইন্টিজার রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়েছে, দিয়ে আর এক্স ইজ ইকুয়াল টু 5 নিয়েছে, যে 5-এর সে ফ্যাক্টোরিয়াল বের করবে, দিয়ে এখন সে কল করছে রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ এক্স, মানে ফ্যাক্টোরিয়াল অফ 5, দিয়ে সে এখন রেজাল্টটাকে প্রিন্ট করছে, প্রিন্ট এফ ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু বা ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা দিয়ে রেজাল্ট, রিটার্ন 0 দিয়ে মেনটাকে এখানে শেষ করা হলো। এবার দেখো কীভাবে কাজ করছে প্রোগ্রামটা। তো আমার এখন রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ 5, তাহলে এখন ফাংশনসটা কল হলো ফ্যাক্টোরিয়াল অফ 5, এক্স এর মানটা 5। তাহলে আমার এখন কন্ট্রোলটা জাম্প করছে আমার এই ফাংশনের কাছে, জাম্প করলো ফাংশনের কাছে, এক্স এর ভ্যালুটা 5, তাহলে এক্সটা এখন গিয়ে এন এর মধ্যে কপি হলো, তাহলে এনটা এখন 5 হয়ে গেল। তাহলে এনটা এখন 5, এন এর ভ্যালু 5 নিয়ে ফার্স্টে ইফের কাছে আসছে যে 5 ডবল ইকুয়ালস টু 0, 5 ডবল ইকুয়ালস টু 1, কন্ডিশন ফলস, দুটো কন্ডিশনই ফলস, লজিক্যাল অর আছে মাঝখানে। এই কন্ডিশনের ভিতরে রিটার্ন n হবে না? কোথায় রিটার্ন এন হবে? কেন এন হবে? রিটার্ন 1। এটা 1 হবে। দেখো কেন হয়, দেখো কেন হয়, দেখো কেন 1 করেছি, দেখো তার রিজনটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমার এখন 5টা 0-এর সঙ্গে সমান নয়, আমার 5টা 1-এর সাথে সমান নয়, ইফের কন্ডিশনটা ফলস। এলসে আসলো, এলসে আসলো, এলসে কি পাচ্ছে, রিটার্ন এন ইন্টু, এনটা হচ্ছে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1 করে কত হচ্ছে, 4। তাহলে আবার তো ফাংশন কল, আবার তো ফাংশন কল কার জন্য, 4-এর জন্য, ফ্যাক্টোরিয়াল অফ 4। এখন এনটা 4 হয়ে গেছে, এখন এনটা 4 হয়ে গেছে, তাহলে আবার ফাংশন কল হচ্ছে। তাহলে আবার যখন ফাংশন কল হচ্ছে তখন কন্ট্রোলটা আবার এখান থেকে ব্যাক করে ফিরে আসবে আবার ফ্যাক্টোরিয়াল ফাংশনের কাছে। এনটা এখন 5 নয়, এনটা এখন ভ্যালু কত, 4। তাহলে 4-এর জন্য আবার কল হচ্ছে, আবার দেখো ইফের কাছে আসলো, তো 4 ডবল ইকুয়ালস টু 0, 4 ডবল ইকুয়ালস টু 1, দুটো কন্ডিশনই ফলস, আবার এলসে আসলো। এবার আবার দেখো রিটার্ন, তো এই রিটার্নটা কিন্তু এখন কাজ করছে না, এখন কিন্তু এই পুরো স্টেটমেন্টটা এখন ইভ্যালুয়েট হচ্ছে। এই পুরো স্টেটমেন্টটা ইভ্যালুয়েশন যখন কমপ্লিট হয়ে যাবে, যে ভ্যালুটা আসবে তাকে রিটার্ন করবে,
তখন কিন্তু তোমার রিটার্নটা কাজ করবে। তাহলে এখন তোমার কি হচ্ছে, আবার এন ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস ওয়ান। দেখো প্রিভিয়াস আমার 5 আছে ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 4 এখন এক্সিকিউট করেছে, তাহলে আবার এন ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস ওয়ান, তাহলে এনটা এখন হচ্ছে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস ওয়ান মানে কত, এখন 4 মাইনাস ওয়ান করলে কত হয় 3, তাহলে এখন 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3। তারপর দেখো আবার ফাংশন কল 3-এর জন্য, তাহলে আবার কন্ট্রোলটা আমার আবার জাম্প করবে কোথায়, আবার জাম্প করছে আবার ফ্যাক্টোরিয়াল ফাংশনের কাছে 3-এর জন্য, এনটা এখন 3, এনের কন্ডিশনটা আমার ইফের কন্ডিশনটা ফলস, কারণ 3 ডবল ইকোয়ালস টু 0, 3 ডবল ইকোয়ালস টু 1 কন্ডিশন ফলস। আবার এলসে আসলো, এলসে আসে এসে দেখো আবার এন ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস ওয়ান আবার কল হচ্ছে, তাহলে আমার দেখো 5 ইন্টু 4 কিন্তু অলরেডি হয়ে আছে, আর এখন ফ্যাক্টোরিয়াল অফ 3-র জন্য কি হচ্ছে না, দেখো এনটা তখন 3, তাহলে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2, কারণ এন মাইনাস ওয়ানটা হচ্ছে 2 এখন, কারণ এনটা তোমার 3, তাহলে দেখো আবার 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2 হলো। এবার আবার কিন্তু ফাংশন কল ফ্যাক্টোরিয়াল অফ 2 এর জন্য, তাহলে আবার যাচ্ছে কন্ট্রোলটা তোমার ফাংশনের কাছে, এখন কিন্তু এনটা ভ্যালু হচ্ছে 2, আবার কল হচ্ছে ইফের কন্ডিশন ফলস, আবার এলসে আসলো, এলসে আসার পর কি হচ্ছে না 5 ইন্টু 4 ইন্টু 3, আর ফ্যাক্টোরিয়াল অফ 2 এর জন্য আমরা কি পাচ্ছি না 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 1, তাহলে আবার ফাংশন কল কার জন্য না ফ্যাক্টোরিয়াল অফ 1 এর জন্য, তাহলে আবার কন্ট্রোলটা কিন্তু আবার শিফট করছে ফ্যাক্টোরিয়াল ফাংশনের কাছে, এখন কিন্তু এন্টার ভ্যালু হচ্ছে 1। এবার দেখো ইফের কন্ডিশনটা ট্রু, কারণ এন ডবল ইকোয়ালস টু 1, তাহলে ইফের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তখন তোমাকে কি রিটার্ন করছে, 1 রিটার্ন করছে, তাহলে সেই 1টা আমার কোথায় বসবে, এই ফ্যাক্টোরিয়াল অফ 1 এর জায়গাতে আমার এখন 1 বসবে, তাহলে এখানে যদি 1 বসে, আর আগের আমার 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 করে কত হয়েছে 120, তাহলে 120 ইন্টু 1 করে কত হয় 120, তাহলে এখন তোমার এবার হচ্ছে রিটার্ন 120, তাহলে এই রিটার্ন 120টা কিন্তু এখন রিটার্ন করছে কাকে না যে কল করেছে, এই যে কল করেছে দেখো ফ্যাক্টোরিয়াল অফ এক্স, তাহলে এই এর জায়গাটা কিন্তু এখন 120 দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে, অথবা এখন রেজাল্টের ভ্যালু কত হয়ে গেল 120, দিয়ে প্রিন্ট কি করছি ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 120, আমাকে দেখাচ্ছে ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 120, তারপরে রিটার্ন 0 করে আমরা প্রোগ্রামটাকে এবার এখানে শেষ করেছি। তাহলে একটা প্রোগ্রামের মধ্যে আমরা একটা ফাংশনের ভেতরে আমি আরেক সেম ফাংশনটাকে কল করছি, কিন্তু তার দেখো একটা লিমিটেশন আছে, আমার ফ্যাক্টোরিয়াল যখন 1 হয়ে গেল তারপরে কিন্তু আর কলটা হচ্ছে না, 1-এর পরে কিন্তু আর কল, 1টাই কিন্তু লাস্ট কল, কারণ 1টা যখনই কল করেছি তখন দেখো আমি কিন্তু এন্টার ভ্যালু যখন 1, আমি তখন থেকে কি পেয়েছি না রিটার্ন 1 পেয়েছি, আর সেই 1টা আমি যেখানে বসিয়ে দিই আমার কিন্তু ফাংশন কলটা সেখানে শেষ হয়ে গেল, তার সেখানে আমি 120 ইন্টু 1 করে আমরা 120 এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে আমি তো 5 ইনপুট দিয়েছিলাম, তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল তো 120 হয়। তাহলে এইভাবে কিন্তু বেসিক্যালি আমার রিকার্সিভ ফাংশন কাজ করে। তাহলে এই রিটার্ন স্টেটমেন্টটা কিন্তু প্রথমে ইভ্যালুয়েট হয় না, আমার যতক্ষণ ফাংশনসটা কল হবে প্রত্যেকবার কিন্তু ভ্যালুগুলো কম্পিউট হয়, আর ফাইনালি কম্পিউটেশন হওয়ার পর যে ভ্যালুটা আমরা পাই তাকে কিন্তু আমার রিটার্ন স্টেটমেন্টটা রিটার্ন করে। তাহলে আমি লাস্টে কী পেলাম 120, তার জন্যই কিন্তু আমাকে 120টা রিটার্ন করেছে। আর এই পুরো কাজটা, এই পুরো যে ইমপ্লিমেন্টেশনের কাজটা দেখানোর জন্য, আমরা একটা ডেটা স্ট্রাকচারকে ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে স্ট্যাক। ধরো প্রথমে এটা আমার স্ট্যাকের মধ্যে ধরো স্ট্যাক আছে, তুমি প্রথমবারই তোমার এখানে n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1, ঠিক আছে, এনটা তোমার প্রথমে কত ছিল 5, তাহলে প্রথমেই তোমার কিন্তু স্ট্যাকের মধ্যে পুশ হলো 5, তাহলে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 5 মাইনাস 1, তার মানে এখন তাহলে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 4, প্রথমবারে কিন্তু স্ট্যাকের কন্টেন্টটা হচ্ছে স্ট্যাকের মধ্যে কিন্তু 5 আছে, আর এখানে তোমার আছে ফ্যাক্টোরিয়াল অফ 4। সেকেন্ড টাইম আবার ফ্যাক্টোরিয়াল 4 এর জন্য আবার ফাংশনসটা কল হচ্ছে, তখন দেখো 5 তো অলরেডি আছে, তাহলে এখন ফ্যাক্টোরিয়াল অফ 4 এর জন্য কি হবে না 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3, তাহলে এখন তোমার স্ট্যাকটা কি হয়ে গেল, স্ট্যাকের মধ্যে দেখো এখন 5 থাকলো, তারপরে দেখো একটা স্টার আছে, তারপর দেখো তোমার 4 আছে, 4-এর পর দেখো স্টার আছে, তারপরে আবার কি থাকছে না ফ্যাক্টোরিয়াল অফ 3, তাহলে আবার ফ্যাক্টোরিয়াল অফ 3টা আবার কল হচ্ছে, তখন কি পাচ্ছ তুমি, তখন ফ্যাক্টোরিয়াল অফ 3 জন্য তুমি কি পাচ্ছ না 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2 অ্যাজ পার ডেফিনেশন, যে n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1, তো তখন তোমার স্ট্যাকটা কি হয়ে যাচ্ছে, আমি স্ট্যাকটাকে একটু ইভ্যালুয়েট করে নিই, 5 ইন্টু 4 মানে 20,
তাই তো? তাহলে এখন দেখো 20 হয়ে গেছে, স্ট্যাকের টপ এখন 20 আছে, ইনটু দিয়ে ফ্যাক্ট অফ 3 জন্য আমরা কি পেয়েছি 3 ইনটু ফ্যাক্ট অফ 2, আমরা দেখো এখানে 3 আছে, আর এখানে স্টার দিয়ে কি আছে ফ্যাক্ট অফ 2 আছে বা ফ্যাক্টোরিয়াল অফ 2 আছে। তাহলে এখন 20 ইনটু 3 মানে হচ্ছে 60, এখন তোমার কিন্তু স্ট্যাকের মধ্যে তোমার 60 আছে, 60 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 2। ওকে, এবার দেখো কি হচ্ছে, তাহলে ফ্যাক্ট অফ 2 মানে কত 2 ইনটু ফ্যাক্ট অফ 1, তখন তোমার স্ট্যাকের মধ্যে কি থাকছে না 60 ইনটু 2 ইনটু ফ্যাক্ট অফ 1 ইনটু ফ্যাক্ট অফ 1। আর ফ্যাক্ট অফ 1 মানে কত না যখন n যখন 1 তখন তোমাকে কি করছে এখান থেকে রিটার্নটা কি করছে 1 রিটার্ন করছে। তাহলে এখন তোমার স্ট্যাকের কন্টেন্টটা হয়ে যাচ্ছে 60 ইন্টু 2 করে 120 পেয়েছি, তো 120 ইন্টু ফ্যাক্ট অফ 1 মানে কত 1। তাহলে এখন তোমার স্ট্যাকের টপে ফাইনালি কি দিয়ে ইভ্যালিউট হয়ে গেল, স্ট্যাকের টপটা এখন কি আছে 120 আছে। তো দ্যাট ইজ ইউর রেজাল্ট। তাহলে রিকারশনকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হয় তার নাম হচ্ছে স্ট্যাক। এটা একটা শর্ট কোশ্চেনে, এটা এই কোশ্চেনটা দেখবে আসে প্রায় বছরে, যে হুইচ ডেটা স্ট্রাকচার ক্যান বি ইউজ টু ইমপ্লিমেন্ট রিকারশন, তার নাম হচ্ছে স্ট্যাক। ওকে, তাহলে এখন ক্লিয়ার হয়েছে যে কেমন করে আমরা ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটাকে রিকারশন দিয়ে সলভ করলাম। সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বুঝেছি। হুম, তাহলে আমার একটা বেস কন্ডিশন থাকছে তো স্যার কল করার জন্য। আমার তো মাল্টিপল টাইমস কি কল হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা, দেখো হচ্ছে না। তাহলে দেখো আমি একটা ইটারেশন ব্যবহার করে একটা ফাংশন ব্যবহার করেছিলাম ফ্যাক্টোরিয়ালে, মানে আমরা যদি লুপ ব্যবহার করি, লুপটাকে বলা হয় ইটারেশন। তাহলে আমি এখানে ব্যবহার করেছি ইটারেশন, আর আমি এখানে ব্যবহার করেছি রিকারশন। তো রিকারশন আর ইটারেশনের মধ্যে কিন্তু ডিফারেন্স পরীক্ষায় আসে, যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন রিকারশন অ্যান্ড ইটারেশন। তো ইটারেশন মানে হচ্ছে লুপ, আর রিকারশন মানে হচ্ছে নন লুপ, কোনো লুপ নেই। কোনো লুপ আছে এখানে? কিন্তু দেখো কোনো লুপ ছাড়াই আমরা কিন্তু একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করেছি, তাই না? কোনো কিন্তু লুপ নেই এখানে। আমি একই ফাংশনকে বারবার কল করে কিন্তু আমরা রিকারশন দিয়ে সেটাকে সলভ করেছি। তাহলে অনেক সময় লুপটাকেও আমরা মানে রিপ্লেস করতে পারি রিকার্সিভ প্রসিডিওর দিয়ে বা রিকারশন দিয়ে। আবার রিকারশনকে অনেক সময় মানে রিপ্লেস করা যায় লুপ দিয়ে। কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স আছে, যে আমরা খুব কমপ্লেক্স প্রবলেমকে রিকারশন দিয়ে খুব সহজে আমরা সলভ করতে পারি, কিন্তু রিকারশনের কনসেপ্টটা মানে রিকারশনটা আন্ডারস্ট্যান্ডিং করাটা একটু ডিফিকাল্ট, লুপটা আন্ডারস্ট্যান্ডিং করাটা কিন্তু খুব সহজ। রিকারশনের প্রচুর মানে ওভারহেড আছে, কিন্তু লুপের কিন্তু লেস ওভারহেড। আমরা লাস্টে আমরা ডিফারেন্সিয়েট করব রিকারশন ভার্সেস ইটারেশন। ওকে, তাহলে আমার এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল একটা সিম্পল প্রোগ্রাম, আমরা এটাকে একটু রান করবো এই প্রোগ্রামটাকে, যেটা আমি করলাম এতক্ষণ ধরে। স্যার হুম, স্যার আপনি স্যার আগের বারে যে মেন ফাংশন দিয়ে প্রিন্ট করছিলেন না হ্যাঁ, স্যার, ওটা আমি ট্রাই করলাম, গ্রুপে একটু চেক করবেন তো। হুম, হুম, তোমার এখানে কি আউটপুট আসছে? আউটপুট ঠিক আসছে, বাস, ওখানে একটা কম আসছে শুধু। মানে এক মিনিট স্যার, মানে 5 বার দেখাচ্ছে হ্যালোটা। একবার কম দেখাচ্ছে, আমি এই কন্ডিশনে চেঞ্জ করে দিলে 5 বার দেখাবে। হুম, আরেকবার চেক করবেন, এবার স্যার ঠিক আছে, হুম, 5 হুম, বারে হুম, প্রিন্ট হচ্ছে। হুম, হুম, এইভাবে করা যাবে, কোনো অসুবিধা নেই। তুমি আগে রিটার্ন জিরোটাকে তুমি কন্ডিশনের মধ্যে ইয়ে করে দিয়েছো, যাতে তোমার ওই কন্ডিশনটা স্যাটিসফাই হলেই যাতে ইয়েটা হয়ে যায়, তোমার প্রোগ্রামটা এন্ড হয়ে যায়, হ্যাঁ স্যার। তাই তো? ঠিক আছে, ওইভাবে করা যাবে। আমি এখানে এই ফ্যাক্টোরিয়ালের যে ইয়েটা প্রোগ্রামটা, সেটাকে আমরা একটু জাস্ট রান করছি। ইন্টিজার এন, ঠিক আছে, আমার এটাই ছিল, আমি ওখানে যা করেছি আমি এখানে তাই লিখবো। ইফ
n double equals to 0 or n double equals to 1, আমরা এখানে তাহলে কি করছি, রিটার্ন 1 করছি। ওকে, আর এলস এর মধ্যে আমরা রিটার্ন করেছি রিটার্ন n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, তাই না, সেমিকোলন। এই আমার ফাংশনটার ডেফিনেশন কমপ্লিট। এবার ইন্ট মেনের মধ্যে আমরা ফ্যাক্টোরিয়ালটাকে একটা ভ্যালু দিয়ে একবারে আমরা কল করে দেবো। আমি ডিরেক্ট প্রিন্টএফের মধ্যে কল করে দিচ্ছি, তাহলে আমাকে বারবার ওই ভেরিয়েবল ডিক্লেয়ার করা এইসবগুলো করতে হবে না। প্রিন্টএফ দ্য factorial of a number using recursion equals to percentage d, কমা, আমি এবার ফাংশনটাকে কল করে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল 5। ওকে, সেমিকোলন। আমার কিন্তু প্রোগ্রামটা কমপ্লিট। ওকে, দেখা যাক। আমি দেখো সেম ফাংশন এখানে ইউজ করেছি যেটা আমি ওখানে ব্যবহার করেছিলাম। আমি এখানে জাস্ট কল করেছি ফ্যাক্টোরিয়াল অফ 5টাকে কল করেছি একবার প্রিন্টএফ ফাংশনের মধ্যে। এবার কোডটাকে রান করি, দেখাচ্ছে, তাই তো। তো আমাদের ঠিক আছে, কোডটা আমাদের লজিক ঠিক আছে। আমরা যেভাবে দেখলাম কিভাবে ইভ্যালুয়েশন হচ্ছে বা কিভাবে আমার এটা ফ্যাক্টোরিয়ালে কোডটা কাজ করছে বা কেমন করে রিকারশন কাজ করছে সেটা আমরা তার মানে বুঝতে পেরেছি সবাই কিভাবে কাজ করছে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার এটা হ্যাঁ স্যার, যে বুঝেছি। রিকারশন দিয়ে আমরা কি করে ফ্যাক্টোরিয়ালটাকে সলভ করব? সবার কাছে ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় আসবে, নয় ডিএস এ তো আসতে পারে, Yes, sir. সি তেও আসতে পারে। ওকে, ডিএস এ তো আসতে পারে, সি তেও আসতে পারে। এবার আমরা ফ্যাক্টোরিয়ালের পরে আমরা যে প্রবলেমে আমরা আসতে চাইছি রিকারশনের জন্য, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। ওকে, সবার নিশ্চয়ই মনে আছে যে ডেটা স্ট্রাকচারে আমরা যখন রিকারশন পড়ছিলাম তখন সেখানে আমরা ডিফারেন্ট ফাংশনের রিকার্সিভ ফাংশনের কনসেপ্ট সলভ করেছি। তার মধ্যে অ্যাকরম্যান ফাংশন বলে একটা ফাংশন সলভ করেছিলাম, মনে আছে সবার? না, মনে নেই? মনে নেই, তাই তো, বেশ। স্যার আরেকবার বলবেন? বেশ, ঠিক আছে, আমরা পরে আসছি ওই কনসেপ্টে। যেটা আমরা এখন পড়তে চাইছি সেটা হচ্ছে রিকার্সিভ, আমরা ফিবোনাকি সিরিজ পড়তে চাইছি। তো ফিবোনাকি সিরিজটাও হচ্ছে আমাদের একটা রিকারশনের একটা বেস্ট এক্সাম্পল, ফিবোনাকি সিরিজ। তো ফিবোনাকি সিরিজটা সবাই আমরা জানি, তাই না? আমি ফিবোনাকি সিরিজ কিন্তু অলরেডি আমি লুপ পড়ানোর সময় পড়িয়েছি তার ইটারেশন দিয়ে তার সলিউশন, তাই না? ফিবোনাকি সিরিজের আমাদের প্রথমে 0 আর 1 থাকে, ফার্স্ট দুটো ভ্যালু, তারপর একটা কি হয়, তারপর একটা 1 হয়, তারপর একটা 2 হয়, তারপর একটা 3, মানে প্রিভিয়াস দুটো ভ্যালুকে যোগ করে নেক্সট নাম্বারটা পাই। নেক্সট তোমার 3 + 5 করে 8, নেক্সট তোমার 8 + 5 করে 13, নেক্সট তোমার 13 + 8 করে 21, এইভাবে কিন্তু সিরিজটা আমার কন্টিনিউ হয়। এটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। ওকে, এটা হচ্ছে আমার ফিবোনাকি সিরিজ বা ফিবোনাকি সিকোয়েন্স। ওকে, এবার এই যে আমরা প্রথম যে ভ্যালুটা, এই দুটো ভ্যালু কিন্তু আমার ফিক্সড। প্রথম ভ্যালুটা 0 আর সেকেন্ড ভ্যালুটা 1, এটা কিন্তু ফিক্সড। নেক্সট ভ্যালুটা আমরা পাই বেসিক্যালি প্রথম দুটো ভ্যালুর সামেশন করে, 0 + 1 করে 1 পাচ্ছি, আবার 1 + 1 করে 2 পাচ্ছি। তো অ্যাকচুয়ালি ফিবোনাকি সিরিজের জন্য
ফিবোনাকি সিরিজকে কম্পিউট করার জন্য আমার একটা ফাংশন আছে, যেটা আমরা আগেও বলেছিলাম, ফিব অফ এন বলে একটা ফাংশন আছে। মানে ফিবোনাকি এটা একটা রিকার্সিভ ফাংশন আছে, ফিব অফ এন ইকুয়ালস টু ফিব অফ এন মাইনাস ওয়ান প্লাস ফিব অফ এন মাইনাস টু। যেখানে মেনশন করা আছে হোয়ার fib of 0 equals to 0, that is my stopping rules বা base criteria বা stopping conditions. Fib of 0 equals to 0 and fib of 1 equals to 1. এটা আমার stopping conditions. ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফিবোনাকি সিরিজ কম্পিউটেশনের জন্য বা ফিবোনাকি সিকোয়েন্স কম্পিউটেশনের জন্য এটা হচ্ছে আমার রিকার্সিভ ফাংশনসটার ডেফিনেশন। এটা হচ্ছে আমার রিকার্সিভ ফাংশনসটা, যে ফিব অফ এন ইকুয়ালস টু ফিব অফ এন মাইনাস ওয়ান প্লাস ফিব অফ এন মাইনাস টু, যেখানে ফিব অফ জিরো হচ্ছে জিরো আর ফিব অফ ওয়ানটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা এই জিরোটাকে আমরা নিশ্চয়ই বলতে পারি ফিব অফ জিরোর ভ্যালু, এটাকে নিশ্চয়ই আমরা বলতে পারি ফিব অফ ওয়ানের ভ্যালু, কারণ এখানে বলেই দিয়েছি ফিব অফ জিরো মানে হচ্ছে জিরো। যেমন দেখো তুমি এটাকে এন ভাবো, এটা তোমার হচ্ছে টার্ম, মানে এনটা হচ্ছে জিরো, এনটা হচ্ছে ওয়ান, এনটা হচ্ছে ওয়ান, এনটা হচ্ছে টু, এনটা হচ্ছে থ্রি। তাহলে এখানে এনটা তোমার জিরো, তাহলে ফিব অফ এন মানে হচ্ছে তোমার জিরো, তাহলে ফিব অফ জিরো মানে জিরো, আর ফিব অফ ওয়ান মানে তোমার হচ্ছে ওয়ান। তাহলে এটা নিশ্চয় আমার ফিব অফ টু এর ভ্যালু, এটা নিশ্চয় আমার ফিব অফ টু এর ভ্যালু। তাহলে চেক করে দেখি তো যে ফিব অফ টু মানে ওয়ান আসে কিনা এই ফর্মুলাতে ফেলে। তাহলে ফিব অফ টু, তাহলে ফিব অফ টু মানে কি লিখবো এখন এই ফর্মুলা ওয়াইজ কি লিখবো, তাহলে এনটা এখন টু, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ফিব অফ টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর এখানে কি লিখতে পারি ফিব অফ টু মাইনাস টু মানে কি লিখতে পারি তোমার জিরো। তাহলে আমাকে বলো তো ফিব অফ ওয়ানের ভ্যালু কত, দেখো ওয়ান দেওয়া আছে, এটা গিভেন কিন্তু। আর ফিব অফ জিরোর ভ্যালু কত, দেখো জিরো, তাহলে ওয়ান প্লাস জিরো করে আমরা ওয়ান পাচ্ছি। তাহলে ফিব অফ টু এর ভ্যালু আমি ওয়ান বলতে পারি তো, বলতে পারি, ইয়েস অর নো, বলতে পারি। আবার এই যে ফিব অফ থ্রির ভ্যালু কি আমরা টু বলতে পারি, ফিব অফ থ্রি ভ্যালু আমরা টু বলতে পারি, দেখি তো একটু ফিব অফ থ্রি। তাহলে এখন কি লিখতে পারি এখন এই অ্যাজ পার ফর্মুলা ফিব অফ টু প্লাস ফিব অফ ওয়ান, তাই তো, পারি তো। আবার ফিব অফ টু মানে আমরা কি পেয়েছি, ফিব অফ টু এর ভ্যালু কি পেয়েছি ওয়ান, আর ফিব অফ ওয়ান মানে কত ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান করে কত পেতে পারি টু। দেখো তো ফিব অফ থ্রি মানে টু কি না, টু পেয়েছি তো আমরা, বলতে পারি তো, ইয়েস অর নো। মানে আমি কেন ক্যালকুলেট করছি যে আমরা দেখো আমার প্রত্যেকবার এন এর ভ্যালুটাকে যদি আমরা কম্পিউট করতে পারি, প্রত্যেকবার যদি আমি ফিবটাকে যদি আমরা কম্পিউট করতে পারি রিকার্সিভলি, তাহলেই তো আমরা একটা এন এর টার্ম পর্যন্ত আমরা একটা ফিবোনাকি সিরিজকে তোমার ইজিলি ডিসপ্লে করতে পারবো। তাহলে এটা আমার ফিব অফ থ্রির ভ্যালু, এটা হচ্ছে আমার ফিব অফ ফোরের ভ্যালু, এটা হচ্ছে আমার ফিব অফ ফাইভের ভ্যালু, এটা হচ্ছে আমার ফিব অফ সিক্সের ভ্যালু, এটা হচ্ছে আমার ফিব অফ সেভেনের ভ্যালু, আর এটা হচ্ছে আমার ফিব অফ এইটের ভ্যালু। এইভাবে সাকসেসিভলি আমার বাকি ভ্যালুগুলো আসবে, এইভাবে আসবে আমার ভ্যালুগুলো। তাহলে এটাকে আমরা ডিফাইন করতে পারবো, এটাকে আমরা রিকার্সিভ প্রসিডিওর দিয়ে এই কাজটা আমরা করতে পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখন যদি তোমাকে আমি কম্পিউট করতে বলি যে ফিব অফ সিক্সের ভ্যালু কেমন করে এইট হচ্ছে, কম্পিউট করো, নিশ্চয়ই করতে পারবে। ফিব অফ এইট সমান এইট, ফিব অফ সিক্স সমান এইট কেমন করে আসছে, নিশ্চয়ই এই ফর্মুলা থ্রু দিয়ে বের করতে পারবে। বারবার এই ফাংশন কল হবে, বারবার তোমাকে ভ্যালুগুলোকে পুট করতে হবে। ফিব অফ সিক্স ইকুয়াল টু এইট কেমন করে আসছে সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এইভাবে আমি যেমন করে ফিব অফ টু এর ভ্যালু বের করেছি, আমি যেমন করে ফিব অফ থ্রির ভ্যালু বের করেছি, সেভাবে কিন্তু তোমাকে ফিব অফ সিক্সটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা করবো না, আমার প্রোগ্রামটা করবে, এই ক্যালকুলেশনটা আমার প্রোগ্রামটা করবে। তো সেই প্রোগ্রামটাকে আমরা ডিফাইন করার চেষ্টা করছি যে আমার প্রোগ্রামটা কীরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ফাংশন ইউজ করি, ইন্টিজার ইন্ট ফিব। ওকে, ফাংশনের নাম দিলাম ফিব, ইন্ট অফ এন। ওকে, আমি এবার ডিফাইন করছি যে ইফ এন ডাবল ইকুয়ালস টু যদি জিরো হয়, এনটা ভ্যালু যখন জিরো হবে তখন নিশ্চয়ই আমাকে রিটার্ন করবে জিরো, রিটার্ন জিরো, কারণ ফিব অফ জিরোর ভ্যালু কি জিরো। আর এলস ইফ
স্যার এলস এক্ষেত্রে ডাইরেক্ট আমরা এনটাকে রিটার্ন করতে পারি। হ্যাঁ না, এখানে এখানে করলে তো হ্যাঁ এনটাও করতে পারি, তখন যদি এটা যদি জিরো হয় করতে পারি ঠিকই বলেছো। আর এন যদি আমার ওয়ানের সাথে সমান হয়, এন যদি আমাদের ওয়ানের সাথে সমান হয়, তা আমি তোমার এখানে এনটাকে রিটার্ন করতে পারি, বা আমি রিটার্ন ওয়ান করতে পারি, রিটার্ন ওয়ান, তাই তো, রিটার্ন ওয়ান। আমি অ্যাজ পার আমার ডেফিনেশনস আমি কিন্তু এখানে জিরো আর ওয়ান লিখলাম, এনটা করতে করতে পারতাম। আর এলসের মধ্যে আমরা কি রিটার্ন করবো, বলো কি রিটার্ন করবো এলসের মধ্যে? স্যার রিটার্ন করবো ফিব অফ n মাইনাস ওয়ান প্লাস ফিব অফ n হ্যাঁ, মাইনাস টু। আমার যেটা ডেফিনেশন আমি তো বলে দিয়েছি এখানে, আমি তো এখানে বলে দিয়েছি, যখন এন যখন জিরো তখন দেখো জিরোকে রিটার্ন করেছি, এন যখন ওয়ান তখন দেখো ওয়ানকে রিটার্ন করেছি, আর না হলে আমার ফিব অফ এন মাইনাস ওয়ান প্লাস ফিব অফ এন মাইনাস টু রিটার্নটা হবে, তাই তো। তাহলে এলস রিটার্ন ফিব অফ এন মাইনাস ওয়ান প্লাস ফিব অফ এন মাইনাস টু রিটার্ন হবে, সেমিক্লোন। ঠিক আছে। আমি তো ফিব ভ্যালু বের করছি, আমি তো ধরো জাস্ট ফিব ভ্যালু বের করছি। আমি ধরো এখানে একটা প্রিন্টএফ নিলাম, দ্য ফিব ভ্যালু অফ দ্য ফিব ভ্যালু অফ অফ ধরে নাও আমি সিক্সের ফিব ভ্যালু বের করবো। তাই আমি এখানে নিশ্চয়ই ফিব ফাংশনকে কল করার সময় আমি সিক্স পাস করব। আমি দেখবো যে ফিব অফ সিক্স মানে কত হয়, ফিব অফ সিক্স মানে কত হয়, দেখো তো ফিব অফ সিক্স 8, ফিব অফ সিক্স মানে 8। আমি দেখবো এখানে 8 আসছে কি না। আমি আগে ইন্ডিভিজুয়ালগুলোকে ফার্স্টে ডিসপ্লে করি, তারপর আমি তো তখন তো লুপ চালিয়ে তখন তো আমি তোমার ইয়েগুলোকে ডিসপ্লে করবো, তাই না। তাহলে ফিব অফ সিক্স মানে আমার এখানে তার মানে 8 আসার কথা, দ্য ফিব ভ্যালু অফ সিক্স ইকুয়ালস তোমাকে 8 আসার কথা। ওকে, তাহলে আমি এখন সিক্সের ফিব ভ্যালু বের করছি এই কনসেপ্ট দিয়ে। আমার কিন্তু প্রোগ্রাম শেষ হয়ে গেছে, দেখো রান করছি, দেখা যাক আমার এখানে 8 আসে কিনা। আসছে আসছে হ্যাঁ স্যার। আমি ফিব ভ্যালু অফ 8 ডিসপ্লে করলে আমার 21 আসার কথা, দেখি তো ফিব ভ্যালু অফ 8 করলে আমার 21 আসে কিনা। ফিব ভ্যালু অফ 8 করলে আমার 28 আসে কিনা একটু দেখি তো। ফিব ভ্যালু অফ 8 রান করি, আসছে 21। এটা রিকার্সিভ প্রসিডিওর। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে আমরা সেই সিরিজটাকে কেমন করে ডিসপ্লে করব। আমি তো ইন্ডিভিজুয়াল প্রতিটা ফিব ভ্যালু বের করতে পারছি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এই সিরিজটাকে কী করে ডিসপ্লে করবো। আমি তোমাকে যখন জিজ্ঞেস করলাম তুমি আমাকে বলো তো যে তুমি সিরিজটা কত টার্ম পর্যন্ত ডিসপ্লে করতে চাইছো, তোমার টার্মটা কত। তুমি তখন বললে যে আমার টার্মটা হচ্ছে স্যার আমি 8 টার্ম পর্যন্ত ডিসপ্লে করব। ঠিক আছে, 8 টার্ম মানে হচ্ছে আমি ধরলাম যে 8 টার্ম মানে হচ্ছে আমার এখান থেকে প্রথম 8টা টার্ম এত পর্যন্ত, তার মানে তাহলে 8 টার্ম মানে হচ্ছে তোমাকে ফিব অফ 0 থেকে ভ্যালু বের করা শুরু করতে হবে আপ টু ফিব অফ 7 পর্যন্ত, ইয়েস অর নো। তবে তো আমার 0 থেকে 13 পর্যন্ত ডিসপ্লে হবে এই সিরিজটা। তাহলে এটাকে আমি 0 থেকে 7 পর্যন্ত ফিব ভ্যালু বের করবো, আমার টার্মটা হচ্ছে 8। তো সেই কাজটা আমরা কীভাবে করবো এখানে, আমি তখন এখানে ইন্টিজার টার্ম বলে একটা ভেরিয়েবল নিলাম, আই বলে একটা ভেরিয়েবল নিলাম, আমাকে তো লুপ চালাতে হবে। এবার প্রিন্টএফ করে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি যে এন্টার দ্য টার্ম, এন্টার দ্য টার্ম। আমি টার্মটা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, ইউজার একটা টার্ম দিয়েছে, আমি তাকে স্ক্যান করছি টার্ম বলে ভেরিয়েবলটার মধ্যে %d ampersand টার্ম বলে একটা ভেরিয়েবলের মধ্যে তাকে আমরা স্টোর করলাম। আমি এবার ফর লুপ চালাবো, ফর লুপের মধ্যে আমি এই ফিব ফাংশনকে কল করব। ঠিক আছে, আমার এই প্রিন্টএফের আর দরকার নেই। আমি এবার ফর লুপ দিচ্ছি, ফর i ইজ ইকুয়াল টু 0, আমার ফিব অফ 0 থেকে শুরু হবে, i লেস দেন টার্ম। ভালো করে খেয়াল করে দেখো, আমি দেখো লাস্ট দেখো আমি 7, আমি যদি এই টার্ম যদি 8 হয় আমি কিন্তু 0 থেকে 7 পর্যন্ত আমি নাম্বারের আমি ফিব ভ্যালু বের করেছি, তবে কিন্তু আমার 0 থেকে সেই পর্যন্ত সিরিজটা আমাকে দেখাবে i প্লাস প্লাস। এবার তার মধ্যে আমি
প্রিন্টএফ করছি পার্সেন্টেজ ডি কমা ফিব অফ আই ওকে, আমি এখানে পার্সেন্টেজ 4D করে দিচ্ছি যাতে একটু স্পেস থাকে, সিরিজটার মধ্যে নাম্বারগুলোর মাঝখানে একটু স্পেস দরকার, তো আমি সেই স্পেসটা দেওয়ার জন্য 4D করলাম, 4টে করে স্পেস থাকবে। যে আমি দেখো আই যখন 0 তখন ফিব অফ 0 ক্যালকুলেট হচ্ছে, আই যখন 1 তখন ফিব অফ 1 ক্যালকুলেট হচ্ছে, আই যখন 2 তখন ফিব অফ 2 ক্যালকুলেশন হচ্ছে। তাহলে অ্যাজ পার আমার টার্ম, আমি যতগুলো টার্ম দেবো তার থেকে এক কম পর্যন্ত আমার ফিব ভ্যালু ক্যালকুলেট হবে, তাই না? দেখি রান করে একটু কোডটাকে। এন্টার দ্য টার্ম, আমি 80 দিলাম টার্মটাকে, এন্টার। দেখো তাহলে 8 টার্ম, যখন 8 টার্ম দিয়েছিলাম, দেখো আমার 0 থেকে দেখো 13 পর্যন্ত দেখিয়েছিল সিরিজটা, তো আমার তো এখানে তাই দেখাচ্ছে, তাই তো? বোঝা গেল কি করে আমরা এই প্রোগ্রামটাকে আমরা একটু এক্সটেন্ড করলাম, বোঝা গেছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো এটা কিভাবে হ্যাঁ, কাজ স্যার। করছে? আমরা প্রথমে ইন্ডিভিজুয়ালি ফিব ভ্যালু বের করলাম, তারপরে সিরিজটাকে ডিসপ্লে করলাম। তার মানে দেখো আমি ইন্ডিভিজুয়ালি ফিব ভ্যালু বের করার পর একটা জাস্ট ফর লুপের মধ্যে যদি আমরা ফিব অফ আইটাকে আমরা কল করি, তাহলে কিন্তু আমার প্রতিটা ফিব ভ্যালু বেরিয়ে যাচ্ছে, আমার সিরিজটাও ডিসপ্লে হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ফিবোনাকি সিকোয়েন্স বা দ্যাট ইজ দ্য ফিবোনাকি সিরিজ। তাহলে ফিবোনাকি সিরিজটাও কিন্তু একটা বেস্ট এক্সাম্পল রিকার্শনের, এটা কিন্তু একটা বেস্ট এক্সাম্পল। তাহলে এখানে রিকার্শনটা কোথায় হলো? এই তো ফিব ফাংশনের মধ্যে আমরা ফিবটাকে কল করেছি, দেখো দুবার, এই যে কল করেছি ফিব অফ n-1 আর ফিব অফ n-2, তাই না? দ্যাট ইজ আ রিকার্শন, এটা কিন্তু ওয়ান টাইপ অফ রিকার্শন। ওকে, তো স্যার তাহলে কমপ্লেক্সিটি কোনটাতে বেশি হবে? অবশ্যই রিকার্শনে বেশি, রিকার্শনের ক্ষেত্রে আমার অবশ্যই বেশি কমপ্লেক্সিটি। আমি এইটাকে যদি আমি তোমার ইটারেশন দিয়ে যদি সলভ করতাম, তার যে কমপ্লেক্সিটি আসতো তার থেকে আমার রিকার্শনের ক্ষেত্রে আমার অবশ্যই বেশি, তাই না? কারণ এখানে রিকার্শন মেনটেন করতে হলে তোমাকে স্পেশালি একটা স্ট্যাককে মেনটেন করতে হচ্ছে। তাহলে আমার নর্মাল প্রোগ্রামের কমপ্লেক্সিটির সাথে আমার তো স্ট্যাকেরও কমপ্লেক্সিটি তোমার এখানে যোগ হয়ে গেল। তাহলে এখানে তোমার সিপিইউর কত রকমের ওভারহেড, যে একবার কল করছে, কল করে কন্ট্রোলটাকে আবার ওখানে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, আবার ব্যাক করে ফিরে আসছে। এই যে ফাংশন কল হয়, এই ফাংশন কলের জন্য কিন্তু প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার, স্ট্যাক সবাইকে মেনটেন করতে হয় সিপিইউকে। তো এটা তো আমার সিপিইউ রেজিস্টার এখানে ইউজ হয়, এখানে সিপিইউর স্ট্যাক পয়েন্টার ইউজ হয়, সিপিইউর প্রোগ্রাম কাউন্টার ইউজ হয়, এখানে স্ট্যাকটাকে মেনটেন করতে হয়, রেজিস্টার স্ট্যাক মেনটেন করতে হয়, মেমোরি স্ট্যাক মেনটেন করতে হয়। তো এটা একটা এক্সট্রা ওভারহেড সিপিইউর কাছে। আর যত বেশি ফাংশন কল থাকবে ততবার কিন্তু সেই ওভারহেডগুলো কিন্তু সিপিইউর ঘাড়ে এসে পড়বে। তো অবশ্যই আমার প্রোগ্রামে ফাংশন থাকা মানে কিন্তু আমার প্রোগ্রামের এক্সিকিউশন টাইমটা কম্পারেটিভলি বেড়ে যাবে। সেটা হয়তো আমরা ফিল করতে পারবো না, সেটা হয়তো কয়েক ন্যানো সেকেন্ড বাড়বে বা কয়েক মিলি সেকেন্ড বাড়বে, সেটা হয়তো আমরা ফিল করতে পারবো না, কিন্তু আমার কমপ্লেক্সিটি বাড়বে। আর যদি রিকার্শন হয় তাহলে তো আরও কমপ্লেক্সিটি বেড়ে গেল। ঠিক আছে, এবার আমরা যে কনসেপ্টে আসবো, আমি রিকার্শনের অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি, সেখানে দেখবে আমি টাইপস অফ রিকার্শন নিয়ে ডিসকাশন করেছি, ডিফারেন্ট টাইপের রিকার্শন। তো ডিফারেন্ট টাইপের রিকার্শন বলতে যেটা বোঝায়, আমি এখানে মেনলি 3 রকম টাইপের রিকার্শন নিয়ে আমি ডিসকাশন করব। মেনলি তিনটে টাইপ নিয়ে আমি ডিসকাশন করব, বাকি টাইপগুলো তোমাদের যদি আর দরকার লাগে তোমরা ওখান থেকে দেখবে। আমি এখানে 3 রকম টাইপের রিকার্শন নিয়ে আমি এখানে ডিসকাশন করব। তো টাইপস অফ রিকার্শন, আমাদের এখনকার টপিক হচ্ছে টাইপস অফ রিকার্শন, ডিফারেন্ট টাইপ অফ রিকার্শন। চলো, তারপরে রিকার্শনের অ্যাডভান্টেজ আসবো, রিকার্শনের ডিসঅ্যাডভান্টেজে আসবো। আর রিকার্শনের বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল, তার মধ্যে আমরা ফ্যাক্টোরিয়াল পড়লাম, আমরা ফিবোনাকি সিরিজ পড়লাম, দুটোই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ডেটা স্ট্রাকচার বলো, সি বলো। আর এর সাথে তোমার জিসিডি প্রবলেম, পাওয়ারের কিছু প্রোগ্রাম আছে, মানে পাওয়ারের কিছু প্রোগ্রাম আছে রিকার্শন দিয়ে করা যায়। আর ন্যাচারাল নাম্বারের সামের কিছু প্রোগ্রাম তোমার রিকার্শন দিয়ে করা যায়।
আর সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে টাওয়ার অফ হ্যানুই। মানে টাওয়ার অফ হ্যানুই একটা এতটাই কমপ্লেক্স প্রবলেম, একটা যে কমপ্লেক্স প্রবলেমটাকে যদি আমরা লুপ দিয়ে করতে চাইতাম তাহলে সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ লাইন অফ কোড এতটাই বেড়ে যেত। তো সেখানে যদি আমার রিকার্শনটা সব থেকে বেস্ট সলিউশন, তো রিকার্শন দিয়ে কিন্তু আমরা খুব সহজে কোড করতে পারি আমাদের ওই টাইপের প্রবলেমের জন্য টাওয়ার অফ হ্যানুই। তো টাওয়ার অফ হ্যানুইয়ের জন্য কিন্তু আমি তোমার ভিডিও অলরেডি প্রোভাইড করেছি ডেটা স্ট্রাকচারের ক্লাসরুমে, তোমরা ওটাকে অবশ্যই দেখে নেবো রিকার্শনের সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা টাইপস অফ রিকার্শনে আসবো, টাইপস অফ রিকার্শনে আসবো। ওকে, এই সবাই ভালো লাগছে তো, বোর লাগছে না তো? হুম, সবার বোর লাগছে না তো? না না স্যার। তো সবার মনে হয় ডেটা শেষ হয়ে গেছে। তোমরা কি রাতের ক্লাস আজকে করতে পারবে? হুম, হ্যাঁ স্যার। রাতের ক্লাস আমাদের করতেই হবে, নাহলে তো হবে না। রাতে আজ আমাদের কি আছে? আজ পাইথন আছে তো। হ্যাঁ স্যার পারবো। হুম, তো যাই হোক, আজকে যজনই স্টুডেন্ট থাক না কেন আমাকে রাতের ক্লাস করাতেই হবে, কারণ আর টাইম নেই। তো লাইভ ক্লাসগুলো মিস করলে হবে না। ওকে, চলো। তো রাতের ক্লাসটা টাইমিংটা আমি চেঞ্জ করে দেবো, হয়তো একটু আগে থেকে শুরু করব, ঠিক আছে? সেটা আমি জানিয়ে দেবো, গ্রুপে জানিয়ে দেবো। তো আমরা এখানে বেশ কিছু টাইপের রিকার্শন আমরা কনসেপ্ট দেখবো। নাম্বার 1, ডাইরেক্ট রিকার্শন। নাম্বার 2, ইনডাইরেক্ট রিকার্শন। আমি টাইপগুলো লিখছি, তার মধ্যে যে দেখি যে সবটা হয় সবটাই বলে দেবো, না হলে মেন মেন টাইপগুলো বলবো। নাম্বার 3 হচ্ছে টেল রিকার্শন, খুব ইম্পর্টেন্ট, টেল রিকার্শন। নাম্বার 4, হেড রিকার্শন, হেড রিকার্শন। নাম্বার 5, লিনিয়ার রিকার্শন, হ্যাঁ, লিনিয়ার রিকার্শন। নাম্বার 6, ট্রি রিকার্শন। এই 6 রকম টাইপের রিকার্শন আছে, এই 6 রকম টাইপের রিকার্শন আছে। তো আমরা প্রত্যেকটা টাইপ আমরা দেখি, ডিসকাশন যদি করা যায়। ওকে, প্রত্যেকটা টাইপ যদি আমরা ডিসকাশন করতে পারি খুব ভালো হয়। তো সেটা আমরা একটু দেখি। আর রিকার্শন ভার্সেস ইটারেশন ডিফারেন্সটা আমার নোটসের মধ্যেও আছে। রিকার্শনের সাথে ইটারেশনের ডিফারেন্সটা তোমরা একটু সবাই দেখে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট রিকার্শন ভার্সেস ইটারেশন। ওকে, নাম্বার 1, ডাইরেক্ট রিকার্শন। ডাইরেক্ট রিকার্শন, ডাইরেক্ট বলতে এটা 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 বোঝাচ্ছে, ধরে নাও আমার কাছে একটা ফাংশন আছে, ধরে নাও ফাংশনটার নাম হচ্ছে ফান। ফান বলে একটা ফাংশন আছে, তার মধ্যে কিছু কোড আছে। আবার ধরে নাও এই ফাংশনটাকে আমি ধরে নাও রিপিটেডলি কল করছি, কিন্তু রিপিটেডলি মানে তার একটা লিমিট আছে। আমার ধরো এখানে আবার কিছু কোড আছে, তারপর আমার ফাংশনসটা শেষ হলো। তাহলে আমি যে ফাংশনের মধ্যে ঢুকে আছি, আমি সেই ফাংশনের মধ্যে ঢুকে আমি সেই ফাংশনটাকে ডাইরেক্টলি কল করছি, আমি কোনো ভায়া হয়ে কল করছি না। তাহলে যখন ফাংশন কলটা, একটা ফাংশন যখন নিজেকে যখন কল করে উইদিন দ্য সেম ফাংশন রিপিটেডলি, তখন তাকে আমরা বলতে পারি ডাইরেক্ট রিকার্শন। ওকে, আমি যদি ডেফিনেশনসটা লিখি, এরকমভাবে লিখবো ডেফিনেশনসটা, যে when a function call itself within the same function repeatedly, it is called the direct recursion. ওকে, তাহলে আমার আউটার ফাংশন এফইউএন
সে তোমার দেখো তার ভেতরে দেখো আমার কল করেছে এফইউএনকে, সে কিন্তু ডাইরেক্ট কল করেছে। তার জন্য আমি এই ধরনের রিকার্সিভ ডেফিনেশনসকে আমরা বলতে পারি যেটা হচ্ছে আমার ওয়ান টাইপ অফ ডাইরেক্ট রিকার্শন, তাই তো বলতে পারি তো, এটাকে আমরা ডাইরেক্ট রিকার্শন বলতে পারি। আর ডিরেক্টলি কল করছে, এখানে আমরা ডিরেক্টলি আমরা কল করেছি। যেমন ধরো না আমার ফিবোনাকি সিরিজের যে প্রবলেমটা ফিবোনাকি সিরিজের আমার যে প্রবলেমটা, যেখানে আমরা ফিব ফাংশনের মধ্যে আমরা ফিবটাকেই কল করেছি দুবার, তাই না? তাহলে আমি ফিবোনাকি সিরিজের তোমার যে প্রবলেমটা তাকে আমরা বলতে পারি তো ডাইরেক্ট রিকার্শন। আমার ফ্যাক্টোরিয়ালের যে প্রবলেমটা আমরা করেছি, আমি ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে আমি ফ্যাক্টোরিয়ালটাকেই কল করেছি ডিরেক্টলি, কোনো ভায়া হয়ে কল করিনি, ডাইরেক্ট কল করেছি। সেটা আমার এক্সাম্পল অফ এ ডাইরেক্ট রিকার্শন। ওকে, তাহলে ফিবোনাকি সিরিজের প্রবলেমটা তুমি অ্যাজ এ এক্সাম্পল আমরা লিখতে পারি, বা ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটা আমরা কিন্তু অ্যাজ এ এক্সাম্পল লিখতে পারি আমাদের ডাইরেক্ট রিকার্শনের এক্সাম্পল হিসাবে। নেক্সট তোমার হচ্ছে ইনডাইরেক্ট রিকার্শন। ইনডাইরেক্ট রিকার্শন, ইনডাইরেক্ট রিকার্শন ভালো করে একটু বুঝবে ইনডাইরেক্ট রিকার্শনের কনসেপ্টটা। ধরুন আমার এরকম একটা কনসেপ্ট আছে যে আমার একটা ফাংশন 1 আছে, ফাংশন 1-এর মধ্যে আমার কিছু কোড আছে, সেই ফাংশন 1টা ফাংশন 2কে কল করেছে, ঠিক আছে? ফাংশন 1টা ফাংশন 2কে কল করেছে। ভালো করে খেয়াল করো, এটা আমার ফাংশন 2, এটা আমার ফাংশন 2, ফাংশন 2টা তার মধ্যে কিছু কোড আছে, সে আবার ফাংশন 3কে কল করেছে। ওকে, আবার ধরুন ফাংশন 3 আছে, ফাংশন 3 আছে, সে আবার ফাংশন 1কে কল করেছে। ভালো করে বোঝো কিন্তু জিনিসটা। তাহলে আমি এটাকে ডিরেক্ট রিকার্স, তার মানে এখানে ফাংশন 1 নিজেকে কল করছে ইনডাইরেক্টলি। ফাংশন 1 ফাংশন 2কে ডাকছে, ফাংশন 2 ফাংশন 3কে ডাকছে, ফাংশন 3 ফাংশন 1কে ডাকছে। তাহলে আলটিমেট সে ঘুরে ফিরে তোমার তো ফাংশন 1কেই ডাকা হলো, কিন্তু ডাইরেক্টলি করলো কি কাজটা? কাজটা কিন্তু ইনডাইরেক্টলি হলো। কার থ্রু দিয়ে? ফাংশন 2 আর ফাংশন 3 থ্রু দিয়ে। দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট রিকার্শন, দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট রিকার্শন। তাহলে আমরা বলতে পারি যে when a function is mutually called by another function in a circular manner, the function is called indirect recursive function. And this process of call and this process of calling is called indirect recursion. বোঝা গেল সবার? তাকে আমরা ইনডাইরেক্ট রিকার্শন বলছি। সবার বোঝা গেছে? সবার বোঝা গেছে যে হোয়াট ইজ ইনডাইরেক্ট রিকার্শন? হ্যাঁ, ওকে। নাম্বার 3, টেল রিকার্শন। টেল রিকার্শন টেল রিকার্শনটা কনসেপ্টটা এরকম যে
একটা রিকার্সিভ ফাংশনকে আমরা টেল রিকার্সিভ ফাংশন তখনই বলতে পারবো যদি ফাংশনসটা নিজেকে কল করে একবারে লাস্ট স্টেটমেন্টে গিয়ে। আমার ফাংশনের লাস্ট স্টেটমেন্ট যদি রিকার্সিভ কল হয়, আমার ফাংশনের লাস্ট স্টেটমেন্ট যদি রিকার্সিভ ফাংশন কল হয়, এটা ভালো করে খেয়াল করো, আমার ইন্ট ফিফটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। এই ফিফ ফাংশনের দেখো এটা রিকার্সিভ ফাংশন, এই রিকার্সিভ ফাংশনের দেখো লাস্ট স্টেটমেন্টটা, এটা তো লাস্ট স্টেটমেন্ট, এই লাস্ট স্টেটমেন্ট দেখো আমার কিন্তু রিকার্সিভ ফাংশন কল। তার জন্য আমরা এই ফিফ রিকার্সিভ ফাংশনসটাকে আমরা বলতে পারি টেল রিকার্সিভ ফাংশন, কারণ টেল মানে হচ্ছে লেজ, আর লেজ থাকে সবারই পিছনে। তাহলে আমার এই ফিফ যদি তোমার ফিফ যদি ফাংশন হয়, তো তার পিছন কোনটা? তার পিছন কিন্তু হচ্ছে তার লাস্টের লাইনটা, দ্যাট ইজ এটা হচ্ছে তার পিছন। তাহলে একটা রিকার্সিভ ফাংশনকে আমি টেল রিকার্সিভ ফাংশন তখনই বলতে পারবো যদি সেই রিকার্সিভ ফাংশনসটার ভিতরে আমার যে লাস্ট স্টেটমেন্টটা, সেই লাস্ট স্টেটমেন্ট যদি আমার রিকার্সিভ কল হয় বা সেই রিকার্সিভ ফাংশন কল হয়, তখন এই ফাংশনসটাকে বলা হয় টেল রিকার্সিভ ফাংশন। তাহলে আমার ফ্যাক্টোরিয়ালের যে প্রোগ্রামটা করেছিলাম সেখানেও তো কিন্তু আমার লাস্ট স্টেটমেন্টটাই ছিল রিকার্সিভ ফাংশন কল। আমার ফিবোনাকি সিরিজের যে প্রোগ্রামটা দেখো, আমার দেখো ফাংশনের মধ্যে দেখো লাস্ট স্টেটমেন্টটা কিন্তু রিকার্সিভ ফাংশন কল। তাই অতএব আমরা ফ্যাক্টোরিয়াল বা ফিবোনাকি সিরিজের প্রত্যেকটা এই দুটো প্রোগ্রামকেই আমরা বলতে পারি টেল রিকার্সিভ বা টেল রিকার্শন। তাহলে আমি এখানে ডিফাইন করছি এ রিকার্সিভ ফাংশন, a recursive function is called the tail recursive if the function makes recursive call itself makes recursive call itself, and that recursive call is the last statement executed by the function. Execute by the function. ওকে, তাহলে আমার এখানে এক্সাম্পল হচ্ছে ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা। আমি এখানে সিম্পল একটা নর্মাল এক্সাম্পল দিতে পারি, ব্লক এক্সাম্পল। যেমন ধরুন বি ফাংশন, তার মধ্যে কিছু স্টেটমেন্ট আছে এখানে, আর আমার যে লাস্ট যে স্টেটমেন্টটা সেখানে হয়তো আবার রিকার্সিভ কল করা আছে, বিকে কল করা আছে, দিয়ে বিটা এখানে শেষ করা আছে। এটা আমার লাস্ট স্টেটমেন্ট, last statement execute by the function that is recursive function, that is recursive call একটা। ওকে, এটাকে আমরা টেল রিকার্শন বলতে পারি। আর ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা যদি প্রোগ্রামিং এক্সাম্পল বলে, তাহলে ফ্যাক্টোরিয়াল আর ফিবোনাকি সিরিজের দুটো প্রোগ্রামিং কিন্তু আমরা নিতে পারি আমাদের টেল রিকার্শনের রেসপেক্টে। ওকে, এটা হচ্ছে টেল রিকার্শনের কনসেপ্ট। সবার বোঝা গেছে টেল রিকার্শন? সবার বোঝা গেছে টেল রিকার্শন? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। আমি এবার চলে আসছি হেড রিকার্শনের কনসেপ্টে, বা নন টেলও বলা হয়। হেডটাকে অনেক সময় নন টেলও বলা হয়, মানে লেজ নয়, তার মানে হেড। টেল মানে পিছনে, হেড মানে হচ্ছে ওপরে, তাই না? টপে হচ্ছে, টপটাকে আমরা বলছি হেড। হেড রিকার্শন, তাহলে মানে আমি বুঝতে পারছো যে হেড রিকার্শনের কনসেপ্টটা কি হতে পারে। টেল রিকার্শন যদি তোমার ওটা হয়, তাহলে হেড রিকার্শন কি হতে পারে, তার মানে বুঝতে পারছি আমরা সবাই। ওকে, হেড রিকার্শন বলবো, ফার্স্টে কল করা থাকবে ফাংশনটা। তো আমার রিকার্সিভ কলটা হবে আমার ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য ফাংশন। রিকার্সিভ কলটা হবে, রিকার্সিভ কল উইল বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য ফাংশন। তখন তাকে আমরা বলতে পারি হেড রিকার্শন। ওকে, তখন তাকে আমরা বলবো হেড রিকার্শন। একটা এক্সাম্পল দেখবো, এটা খুব সিম্পল, একটা প্রোগ্রামিং এক্সাম্পল দেখবো হেড রিকার্শনের রেসপেক্টে। ধরে নাও
আমার এরকম একটা প্রোগ্রাম লিখি, খুব সিম্পল একটা প্রোগ্রাম, যে ভয়েড হেড ফাংশন বলে একটা ফাংশন নিলাম, ঠিক আছে, হেড ফাংশন, ইন্টিজার নাম্বার, ইফ নাম্বার গ্রেটার দেন যদি 0 হয়, হেড ফাংশন নাম্বার -1। আমি দেখো কিন্তু কল করে দিলাম হেড ফাংশনের মধ্যে, আমি দেখো হেড ফাংশনটাকে কল করে দিলাম প্রথম লাইনে, তাই না? প্রথম লাইনে দেখো কল করেছি। প্রথম লাইন মানে এটা নয়, আমার তো কন্ডিশন থাকতে হবে, কারণ রিকারশন হতে গেলে আমার তো কন্ডিশন থাকতে হবে। তো কন্ডিশনের মধ্যে আমি দেখো কল করেছি, দ্যাট ইজ মাই ফার্স্ট স্টেটমেন্ট। যে আমি কি করছি, প্রিন্টএফ নাম্বারটাকে ডিসপ্লে করব। নাম্বারটাকে ডিসপ্লে করছি, ইফটাকে শেষ করলাম, আমার হেড ফাংশনটাও শেষ হয়ে গেল। ওকে, এবার মেন ফাংশন লিখছি, ইন্ট মেন। ইন্টিজার a = 5। আমি এবার ফাংশনটা কল করব, হেড ফাংশন a, ওকে, রিটার্ন 0। বলো তো আমার আউটপুট কি হবে প্রোগ্রামটার? এটা আমি কিন্তু একটা হেড রিকারশনের এক্সাম্পল দিয়েছি, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার প্রথম লাইনটা আমার রিকারসিভ কল, ফার্স্ট স্টেটমেন্ট উইল বি দ্য রিকারসিভ কল, দ্যাটস ওয়াই এটাকে আমি বলছি হেড রিকারশন। আর আমার এই কোডটার আউটপুট কি হবে বলো দেখি? স্যার এটা হবে স্যার 1 2 3 1 4 2 5 3 4 5, হ্যাঁ মানে অপোজিট ডিরেকশন দিয়ে হবে, কারণ আগে কল হয়েছে তাই এটাই হবে। হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার, আর যদি পরে থাকতে তাহলে হয়তো 5 4 3 2 1 প্রিন্টএফ এর। সবাই বুঝতে পারলে কেন এটা 1 2 3 4 5 হলো, কেন 1 2 3 4 5 আসছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তাই এটাকে আমরা হেড রিকারশন বলছি। ওকে, এটাকে আমরা হেড রিকারশন বলছি। ওকে, আর আরেকটা কনসেপ্ট আমি আরেকটা এখানে টাইপ বলবো, সেটা হচ্ছে লিনিয়ার রিকারশনটা আমি এখানে বলছি না, কারণ লিনিয়ার রিকারশন আমাদের পয়েন্টারের কনসেপ্ট লাগবে, তো আমি পয়েন্টারের কথাটা ওই জন্য বলতে চাইছি না এখানে। তো আমি লিনিয়ার রিকারশনটাকে আমি ইগনোর করছি। নাম্বার 5 6-এ চলে আসছি আমি ডিরেক্ট, যেখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ট্রি রিকারশন। তো ট্রি রিকারশন একটা ফাংশনকে বা একটা রিকারসিভ ফাংশনকে আমি ট্রি রিকারশন বা ট্রি রিকারসিভ ফাংশন বলতে পারি তখনই যে একটা রিকারসিভ ফাংশনের ভিতরে বা একটা রিকারসিভ ফাংশন যদি সেই রিকারসিভ ফাংশনসটাকে যদি মোর দেন ওয়ান টাইম কল করে, যদি কল করে, তাহলে আমার কোন প্রোগ্রামে একটা রিকারসিভ ফাংশন মোর দেন ওয়ান কল করেছে সেই ফাংশনসটাকে? আমার কোশ্চেনটা বোঝা গেছে? আমার কোন প্রোগ্রামটাতে, রিকারশনের কোন প্রোগ্রামটাতে কোন রিকারসিভ ফাংশনসটা একের বেশি কল করেছে সেই রিকারসিভ ফাংশনকে? স্যার ফ্যাক্টোরিয়ালে না, তো যখন ফিবোনাচি সিরিজটা আমরা গোটাটা প্রিন্ট করলাম তখন? না, গোটাটা প্রিন্ট করলাম তখন নয়। আমার কোশ্চেনটা বোঝো যে আমার কোন রিকারসিভ ফাংশন
সেই ফাংশনসটাকে কল করেছে মোর দ্যান ওয়ান, মানে একবার কলেই হয়তো অনেকবার কল করেছে, মোর দ্যান ওয়ান কল করেছে। আমি বলছি না যে আমার ওই রিকার্সিভ ফাংশনটা কতবার এক্সিকিউট হচ্ছে তা বলছি না কিন্তু, বা কতবার কল হচ্ছে তা বলছি না, যে ফার্স্ট টাইম আমার প্রথমবারে কতবার করে মোর দ্যান ওয়ান কল করছে। ফ্যাক্টোরিয়াল ফাংশনের মধ্যে দেখো ফ্যাক্টোরিয়ালটাকে আমি একবারই কল করেছি, মানে আমি একবারই রিকার্সিভ কলটা করেছি। হ্যাঁ, এবার সেই রিকার্সিভ কলটা আমার হয়তো বারবার এক্সিকিউট করছে, তাহলে কোন রিকার্সিভ ফাংশনে আমার সেই রিকার্সিভ ফাংশনসটা একের বেশি কল হয়েছে সিঙ্গেল টাইম। ধরা যাচ্ছে না। ফিব একটা রিকার্সিভ ফাংশন, তুমি একবার যখন কল করে তুমি দেখো কতবার কল করেছো এখানে, ওই ফাংশনটাকে তুমি দুবার কল করেছো। ইয়েস অর নো? ফিব অফ n - 1 একবার কল, আর ফিব অফ n - 2 আর একবার কল। তাই আমি বলতে পারি তো যে আমার এই রিকার্সিভ ফাংশনের ভেতরে আমার এই সেম ফাংশনসটা আমি দুবার কল করেছি, মোর দ্যান ওয়ান টাইমস। তখন সেই তাহলে এই রিকার্সিভ ফাংশনটাকে আমরা বলতে পারি ট্রি রিকারশন বা ট্রি রিকার্সিভ ফাংশন, যেহেতু মোর দ্যান ওয়ান আছে। যেহেতু মোর দ্যান ওয়ান আছে তার জন্য এটাকে বলা হয় ট্রি রিকারশন। ওকে, ট্রি রিকারশন। বোঝা গেল? এই কনসেপ্টটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। এবার আমরা রিকারশনের কিছু অ্যাডভান্টেজেস, কয়েকটা, দুটো তিনটে করে, হ্যাঁ, বেশি বলে তোমাদের লাভ নেই, 2 নম্বর 3 নম্বর করে থাকবে, দুটো তিনটে করে আমরা অ্যাডভান্টেজ। ফার্স্ট আমরা অ্যাডভান্টেজেস দেখবো রিকারশনের, আর আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখবো রিকারশন। তো ফার্স্ট আমরা অ্যাডভান্টেজে চলে আসি, দুটো তিনটে করে পয়েন্ট দেখব। তাহলে একটা রিকার্সিভ ফাংশন, একটা নন রিকার্সিভ ফাংশন, তাই না? আমরা যে নর্মালি রিকারশন শেখার আগে আমরা যে ফাংশনসগুলোকে নিয়ে কাজ করেছি দ্যাট ইজ আ নন রিকার্সিভ ফাংশন। ইয়েস অর নো? যেখানে রিকারশন কনসেপ্টটা ব্যবহার নেই তাকে আমরা নন রিকার্সিভ বলতে পারি। তাহলে আমাদের নর্মাল যে ইউজার ডিফাইন ফাংশন পড়ে এসেছি দ্যাট ইজ আ নন রিকার্সিভ ফাংশন। তাহলে একটা রিকার্সিভ ফাংশন ফাস্টার না নন রিকার্সিভ ফাংশন ফাস্টার? আমি কিন্তু রিকারশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি ডিসকাশন করতে চাইছি। তো আমার প্রথম পয়েন্টটা হয়তো আমার ডিসঅ্যাডভান্টেজের দিকেই যাচ্ছে, যে রিকার্সিভ ফাংশন আমার স্লোয়ার না ফাস্টার? বলো। স্লোয়ার। স্লোয়ার। ওকে, রিকারশন দিয়ে আমরা আননেসেসারি ফাংশন কলটাকে রিডিউস করতে পারি। রিকারশন দিয়ে আমরা আননেসেসারি ফাংশন কলটাকে রিডিউস করতে পারি, যেটা হয়তো রিকারশন ব্যবহার না করে যদি আমরা হয়তো নন রিকার্সিভ ফাংশনস দিয়ে করতাম, আমরা হয়তো অনেক আননেসেসারি ফাংশন কল হতো। কিন্তু সেটা কিন্তু আমরা রিকারশন দিয়ে আমরা কিছুটা হলেও আমরা কমাতে পারি, রিডিউস করতে পারি। ওকে, তাহলে রিকারশন এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ, যে রিডিউস আননেসেসারি ফাংশন কল। unnecessary function call. Number 2, রিকারশন কি আমার লেন্থ অফ কোডের লেন্থটাকে বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? রিকারশন দিয়ে কোড লিখলে কমায়। তাহলে রিকারশন রিডিউস দ্য লেন্থ অফ এ কোড। reduce the length of a code. রিকারশন দিয়ে আমরা ডেটা স্ট্রাকচারের প্রবলেমকে খুব সহজে সলভ করতে পারি না?
পারি স্যার। খুব সহজে সলভ করতে পারি ডেটা স্ট্রাকচার, যেমন শুধুমাত্র আমার টাওয়ার অফ হ্যানুই প্রবলেম নয়, আমরা ডিফারেন্ট টাইপের ট্রির কনসেপ্ট বা ডিফারেন্ট টাইপের গ্রাফ ট্রাভার্সাল, বিএফএস ডিএফএস, তুমি ট্রি ডিফারেন্ট কনসেপ্ট, হ্যাঁ, সব কিন্তু আমরা রিকার্শন দিয়ে আমরা খুব সহজে সলভ করতে পারি। তাহলে ডিফারেন্ট টাইপের ডেটা স্ট্রাকচারের প্রবলেমকে সলভ করার জন্য কিন্তু রিকার্শনটা খুব বেশি ইউজফুল। ওকে, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এ রিকার্শন। তাহলে ইট ইজ ভেরি ইউজফুল, it is very useful in solving the data structure problem. The data structure problem. Okay. নাম্বার 4। বেশ, আমরা কিছু আবার ডিসঅ্যাডভান্টেজে চলে আসি, তারপর আবার অ্যাডভান্টেজে আসবো। রিকার্শন দিয়ে যদি আমরা কোনো কোড লিখি, সেই কোডটা বুঝতে আমাদের খুব সহজ লাগে না খুব কঠিন লাগে? ইজিয়ার না হার্ডার কোডটা? লজিকটা কমপ্লেক্স হয়ে যায়। লজিক কমপ্লেক্স হওয়া মানেই হচ্ছে কোডটাকে অ্যানালাইজ করা, কোডটাকে বোঝাটা আমাদের কাছে কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তাই তো? তাহলে আমরা লিখতে পারি তো যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই, যে হার্ড টু অ্যানালাইজ দ্য কোড, LYZ, analyze or understand the code. তাই না? আর রিকার্শনের ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি বেশি লাগে না কম লাগে? বেশি লাগে স্যার। বেশি লাগে। রিকার্শনে কিন্তু আমার টাইম কমপ্লেক্সিটি বেশি লাগে। Needs more time. Okay. আর একটা আমরা ডিসঅ্যাডভান্টেজ বলবো, সেটা হচ্ছে যে আমার মেমোরি স্পেসটা বেশি লাগে না কম লাগে রিকার্শনে? স্যার বেশি লাগে। বেশি লাগছে, স্ট্যাক ইউজ হচ্ছে। স্ট্যাক ইউজ হচ্ছে, প্লাস প্রত্যেকবার দেখো যখন ফ্যাক্টোরিয়াল যখন ক্যালকুলেট হয়েছিল, তখন প্রত্যেকবারে দেখো আমার ইন্টারমিডিয়েট রেজাল্টগুলোকে স্টোর করতে আমার স্ট্যাকটাকে মেনটেন করতে হয়েছে। সেই ইন্টারমিডিয়েট রেজাল্টগুলোকে স্ট্যাকের মধ্যে স্টোর করতে আমার তো স্পেস লাগবে। তাহলে it may require lot of memory space to hold intermediate result on the সিস্টেম স্ট্যাক। চারটে পয়েন্ট হলো, আবার কি যথেষ্ট আমাদের ডিসঅ্যাডভান্টেজের জন্য, যথেষ্ট, খুব ভালো চারটে পয়েন্ট। আর আমরা অ্যাডভান্টেজের আরেকটা পয়েন্ট খুঁজছি। আর রিকার্শনের কোডটা কি মানে লেখাটা কি খুব ইজি আর না টাফ? রিকার্শনের কোডটা লেখাটা কি সহজ? বুঝতে নয় প্রবলেম আছে, কিন্তু কোডটা লিখতে তো কোনো কোডটা ইজি স্যার। কোডটা ইজি, তাই না? কোডটা রাইট করাটা ইজি। রিকার্শনের কোডটা রাইট করাটা ইজি, বাট আন্ডারস্ট্যান্ডিংটা খুব ডিফিকাল্ট, তাই না? তাহলে কোডটাকে আমরা বলতে পারি যে কোডটা মানে আমি ডিরেক্ট বলছি না যে মাস্ট বি, মানে মেবি ইজিয়ার টু রাইট। ওকে, তাহলে দ্য কোড মেবি easier to write বলতে পারি তো আমরা, এই পয়েন্ট আমরা বলতে পারি। ঠিক আছে, আর কিছু পয়েন্ট তোমাদের মাথায় আসছে যেটা আমরা অ্যাডভান্টেজে লিখতে পারি বা ডিসঅ্যাডভান্টেজে আমরা লিখতে পারি? আমি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি অ্যাডভান্টেজে, যে
যে রিকারশন ব্যবহার করে আমরা একটা কোনো প্রবলেমকে খুব ইজি ওয়েতে সলভ করতে পারি, কিন্তু যদি সেখানে আমরা ইটারেটিভ সলিউশন ব্যবহার করতাম তাহলে হয়তো আমার প্রবলেমের সলিউশনসটা অনেকটা বড় হয়ে যেত আর কমপ্লেক্স হয়ে যেত। ইয়েস অর নো? ঠিক বললাম না ভুল বললাম? এটা ধরো এটা কোনো কমপ্লেক্স প্রবলেম, যেমন টাওয়ার অফ হ্যানু। টাওয়ার অফ হ্যানুকে আমরা রিকারশন দিয়ে সলভ করা, আমি কোন দিকে যাব? আমি টাওয়ার অফ হ্যানুকে রিকারশন দিয়ে সলভ করতে যাব, না আমি ইটারেশন দিয়ে সলভ করতে যাব, বা লুপ ইউজ করে সলভ করতে যাব? তো কোনটা আমার কাছে সহজ হবে বা কোনটা আমার কাছে ইজিয়ার হবে? রিকারশন। রিকারশন দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে থ্রু রিকারশন ওয়ান ক্যান সলভ প্রবলেম ইন ইজি ওয়ে while its iterative solution is very big and complex. ওকে, এটা আমরা বলতে পারি, এটা আমরা বলতে পারি। এটা আমি আর লিখছি না যদিও, লিখছি না এখানে। তো এই ধরনের আরও কিছু পয়েন্ট আমরা বলতে পারি। আমাদের চারটে করে পয়েন্ট হয়ে গেছে, আমি আর এখানে পয়েন্ট বাড়াতেও চাইছি না, আর বেশি বাড়ানোর দরকার নেই। আর আরেকটা সব থেকে বড় বেনিফিট হতে পারে যে যদি আমরা রিকারশন ব্যবহার করি তাহলে আমাদের দেখো নেস্টেড লুপের কোনো কনসেপ্ট আমাকে ব্যবহার করতে হয় না। মানে আমরা নেস্টেড লুপটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, কারণ নেস্টেড লুপের তো কমপ্লেক্সিটি অনেক বেশি। তাহলে আমরা রিকারশন কনসেপ্ট ব্যবহার করে আমরা কিন্তু নেস্টেড লুপের কনসেপ্টটা পুরোপুরি আমরা অ্যাভয়েড করতে পারি। এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ আমাদের রিকারশন। ওকে, এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। আর রিকারশন আমার তো স্লোয়ার তো প্রথমেই বলেছি, বা তো স্লোয়ার মানে হচ্ছে যে আমার স্লোয়িং ডাউন দ্য এক্সিকিউশন, প্রোগ্রাম এক্সিকিউশন, তাই না? স্লোয়িং ডাউন দ্য প্রোগ্রাম এক্সিকিউশন টাইম, স্লোয়িং ডাউন দ্য এক্সিকিউশন টাইম, ওকে। আর কিছু পয়েন্ট বলতে পারি। আমরা বলতে পারি যে রিকার্সিভ সলিউশনসটা আমার অনেকটা বেশি ফ্লেক্সিবল ইটারেটিভ সলিউশনের থেকে। কারণ কেন ফ্লেক্সিবল কথাটা বললাম না, আমরা মানে অনেক কমপ্লেক্স প্রবলেমকে আমরা ইজিলি অ্যাডপ্ট করতে পারি রিকারশন দিয়ে বা রিকার্সিভ সলিউশনস দিয়ে। তার জন্য কিন্তু রিকার্সিভ সলিউশন কিন্তু মানে ক্যান বি মোর ফ্লেক্সিবল ওয়ান, মানে দ্যান দ্য ইটারেটিভ সলিউশন। তাহলে ফ্লেক্সিবিলিটি আর একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করছি, দ্যাট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি। আবার এফিসিয়েন্সির কথা যদি আমরা চিন্তা করি, যে একটা কমপ্লেক্স প্রবলেমকে যদি আমরা সলভ করতে যাই ইটারেশন দিয়ে, তাহলে সেখানে হয়তো আমাকে লট অফ কম্পিউটেশন করতে হয়, কিন্তু সেই কমপ্লেক্স প্রবলেমটাকে যদি আমরা রিকারশন দিয়ে সলভ করতে যাই আমাকে হয়তো লেস নাম্বার অফ কম্পিউটেশন করতে হয়। তো সেই রেসপেক্টে আমার সেটা হচ্ছে তার এফিসিয়েন্সিটা অনেকটা ভালো, মানে মোর এফিসিয়েন্ট আমার রিকারশনটা। তো নাম্বার 6 হচ্ছে এফিসিয়েন্সি। স্যার একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে হতে পারে, বলো কি হতে পারে? স্যার, যে রিকারশনের প্রোগ্রাম লেখার আগে আমাকে তার আগে অনেক ক্যালকুলেশন করতে হয়, মানে যে প্রবলেমটাকে সেটা পার্টে ভেঙে তার ক্যালকুলেশন গুলো করে তারপরে রিকারশনের প্রোগ্রাম আমি লিখতে পারি। এক্স্যাক্টলি, তাদের আমি লিখেছি সেই পয়েন্টটা অলরেডি হার্ড টু অ্যানালাইজ।
তাই না? হাঁটতে আচ্ছা, হলে মানে আমি বলছি যে মানে লেখার আগে অনেকটা প্ল্যানিং লাগে। তা ওটাকে তো তোমার অ্যানালিসিস বলা হয়, ওটাকে তো বলা হয় অ্যানালিসিস। আমাকে কোনো প্রবলেম সলভ করতে গেলে ফার্স্টে তোমাকে তার অ্যানালিসিস করতে হবে তো প্রবলেমটার, যে কীভাবে করবো, কী কী দরকার লাগে, আমার কোন কোন পার্টে ভাঙতে হবে, দ্যাট ইজ অ্যানালিসিস। তাই তো? আমরা অলরেডি লিখেছি এই পয়েন্টটা, দেখো। হ্যাঁ স্যার, ঠিক তাহলে আছে। ওটা আমরা বলতে পারি, ওটা আমরা বলতে পারি অ্যানালিসিস। আরও অনেক পয়েন্ট বলা যেতে পারে, আমরা এখানে তো আরও দুটো পয়েন্ট এখানে অলরেডি বাড়িয়ে দিলাম ডিসঅ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজের জন্য। আবার রিকার্শনের ক্ষেত্রে যদি আমরা ডিসঅ্যাডভান্টেজ বলি, যে অনেক সময় এরকম হয় যে আমার কোনো কমপ্লেক্স প্রবলেমকে তুমি যখন সলভ করছো, তো এতটাই স্ট্যাকের স্পেস লাগছে, আমার একটা সময় গিয়ে এমন দাঁড়াবে, এমন ইস্যু একটা দাঁড়াবে যে আমার স্ট্যাকটা হয়তো মানে স্পেসের জন্য ওভারফ্লো করে যাবে, মানে স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে। আমার সেটা কখন হয় না, যখন হয়তো আমি রিকার্শনটাকে হয়তো প্রপারলি স্ট্রাকচার করতে পারি না, যখন ধরো ইনপুটটা হচ্ছে মানে ইনপুটটা ধরো আমার হয়তো টু লার্জ, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমার স্ট্যাকটা ওভারফ্লো করতে পারে। তাহলে স্ট্যাক ওভারফ্লো কিন্তু রিকার্শনের একটা সবথেকে বড় প্রবলেম, স্ট্যাক ওভারফ্লো। স্ট্যাক ওভারফ্লো কিন্তু রিকার্শনটা অবশ্যই একটা পাওয়ারফুল প্রোগ্রামিং টেকনিক। আবার ডিবাগে যদি আমরা কথায় চলে আসি, ডিবাগ করার ক্ষেত্রে যদি ভাবি আমরা, একটা ইটারেটিভ সলিউশনকে ডিবাগ করাটা যতটা ইজিয়ার, তার থেকে অনেক বেশি হার্ডার একটা রিকার্সিভ কোনো সলিউশনসকে ডিবাগ করা। ইয়েস অর নো? আমি আমার লুপের কোনো মানে প্রোগ্রামকে আমরা খুব সহজে ডিবাগ করতে পারবো যে কোন জায়গাটা চেঞ্জ করলে আমার এটা ঠিক হয়ে যাবে, কিন্তু একটা কমপ্লেক্স প্রবলেমকে তো আমরা সলভ করেছি হয়তো মানে আমরা রিকার্শন দিয়ে, তাকে যদি আমাকে ডিবাগ করতে পারে, যদি আমার কাজ না করে, সেই প্রবলেমটা যদি আমার সলিউশনসটা না আসে ঠিকঠাক, যদি আমাকে ডিবাগ করতে বলে, সেই ডিবাগটা কিন্তু খুব বেশি টাফ, মানে খুব বেশি টাফ হয়ে যায়। তাহলে ডিবাগিং কমপ্লেক্সিটি কিন্তু বেশি রিকার্শনের ক্ষেত্রে, এটাকে বলা হয় ডিবাগিং কমপ্লেক্সিটি। পারফরমেন্স, কারণ আমার এখানে বারবার ফাংশন কলের একটা ওভারহেড রয়েছে সিপিউর কাছে, তো সেক্ষেত্রে আমার তো পারফরমেন্স তো ডিগ্রেড করবেই। যদিও আমরা নিডস মোর টাইম, স্লোয়িং ডাউন, তার মানে সেটা কিন্তু পারফরমেন্সের উপর ইফেক্ট করছে, পারফরমেন্স একটা প্যারামিটার হতে পারে। তাহলে ডিবাগিং কমপ্লেক্সিটি, পারফরমেন্স। আর অবশ্যই আমার তো কোডের তো কমপ্লেক্সিটি তো আছে, যে আমি লিখেছি হয়তো কোডটা খুব হার্ডার, তো কোডের তো কমপ্লেক্সিটি আমার তো আছেই। ওকে, তো এই হচ্ছে আমার, আর এটা নিয়ে আর বেশি হেজি আর লাভ নেই, অনেকগুলো পয়েন্ট হয়েছে, আমাদের দু তিনটে করে হয়তো পয়েন্ট পরীক্ষা আসলে লিখতে হবে, তো তাও আমরা এই পয়েন্টগুলোকে দেখলাম। দাদা এটা আমরা সবাই বুঝতে পেরেছি তো? এটা আমরা সবাই বুঝতে পেরেছি? বলো। ওকে, তো আমাদের কিন্তু রিকার্শন কিন্তু আমাদের কমপ্লিট। হ্যাঁ, রিকার্শন কিন্তু আমাদের কমপ্লিট, মানে বেসিক্যালি আমরা ফাংশনসটা কমপ্লিট করলাম। তো ফাংশনের প্রচুর প্রবলেম তোমাদেরকে দেখতে হবে, তো তার জন্য আমার সেপারেট কিছু ভিডিও আমি দিয়েছি, সেখানে কিছু প্রবলেমও সলিউশনস করা আছে, বা তোমরা প্রিভিয়াস প্রবলেমগুলোকে তোমরা ফাংশনস দিয়ে নিজেরাই এখন সলভ করতে পারবে, সেটুকু ক্যাপাবিলিটি নিশ্চয়ই হয়েছে আজকে ক্লাসের পরে। হ্যাঁ স্যার। স্যার ডিসঅ্যাডভান্টেজের 6 নম্বর পয়েন্ট একবার দেখান। ডিবাগিং কমপ্লেক্সিটি। ওকে স্যার। ওকে, আর নাম্বার 7 হচ্ছে পারফরমেন্স। ঠিক আছে, তাহলে আমরা ফাংশন আজকে কমপ্লিট করতে পেরেছি, ডিফারেন্ট টাইপের অ্যাসপেক্ট, সব রকম কনসেপ্টই আমরা দেখেছি, ফাংশনের মধ্যে কী কী কোশ্চেন আসবে সেটাও দেখেছি, আর রিকার্শন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর তোমরা এর সাথে
ডেটা স্ট্রাকচারে যে রিকারশন ভিডিওটা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নিও, তাহলে লিঙ্ক আপটা করতে পারবে, জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে এর সঙ্গে তোমার সিএ রিকারশনও কমপ্লিট মানে কভার হয়ে যাবে, আবার ডেটা স্ট্রাকচারের রিকারশনও কিন্তু কভার হয়ে যাবে একই রকম। আর সবাই একটু রিকারশন দিয়ে, আমি এটা করালাম না, সেটা হচ্ছে জিসিডি প্রবলেমটা সবাই একটু দেখে রাখবে, ঠিক আছে? রিকারশন দিয়ে জিসিডি প্রবলেমটা সবাই একটু দেখে রাখবে, জিসিডি অফ টু নাম্বারস বাই ইউজিং রিকারশন, জিসিডি অফ টু নাম্বারস বাই ইউজিং রিকারশন। জিসিডি অফ টু নাম্বারস নর্মাল প্রোগ্রামও পরীক্ষাতে আসতে পারে, আবার রিকারশন দিয়েও হয়তো আসতে পারে, ডেটা স্ট্রাকচারও আসতে পারে রিকারশন দিয়ে। হ্যাঁ, যে তোমাকে তো ওখানে তো প্রোগ্রাম লিখতে বলবে না, তোমাকে বলবে যে রাইট ডাউন দ্য অ্যালগোরিদম ফর পারফর্মিং দ্য জিসিডি অফ টু নাম্বারস বাই ইউজিং রিকারশন, তোমাকে ওখানে তো অ্যালগোরিদমটা তোমাকে লিখতে বলবে, ঠিক আছে? এটা কিন্তু সবাই একটু দেখে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমি আর করালাম না। হ্যাঁ, আর নর্মাল সবাই জিসিডি তো দেখেছো তো, সবাই সবাই তো করেছো জিসিডি অফ টু নাম্বারস কীভাবে বের করতে হয়। হ্যাঁ, হ্যাঁ স্যার। অর্থাৎ রিকারশন দিয়ে আমরা যদি নর্মালটা করতে পারি, আমরা রিকারশন দিয়েও করতে পারবো কীভাবে জিসিডি অফ টু নাম্বারস করতে হয়। পাইথন দিয়ে খুব সহজ হবে, পাইথনের ফাংশন ব্যবহার করে খুব সহজে কাজটা করা যাবে, তাই না? পাইথনে সিম্পল এরকম একটা ফাংশন ব্যবহার করে আমরা জিসিডি করতে পারি, দেখাচ্ছি দেখো। পাইথনের ক্ষেত্রে পাইথনে কোনো ফাংশনকে ডিফাইন করতে গেলে ডেফ ইউজ করতে হয়। আজকে আমরা পাইথনের ফাংশনই পড়বো, সো আমাদের সি এর ফাংশন পড়লাম, আজকে আমরা পাইথনের ফাংশন পড়বো, তো আমরা ওখান থেকে আরও জিনিসটা ভালোভাবে আমাদের আইডিয়াটা থাকবে, আমাকে বেসিক কনসেপ্টগুলো বলতে হবে না, ঠিক আছে? তোমরা পাইথনের ফাংশনস দেখলে বুঝতে পারবে কী হয়, দেখো ডিফারেন্সটা কোথায়। এটা পাইথনের ফাংশনে আমি জাস্ট ডেফিনেশনসটা লিখছি, ডেফ জিসিডি ফাংশনটার নাম, আর এবিটা হচ্ছে প্যারামিটার। দেখো কোনো তো টাইপ লাগে না এখানে পাইথনের ক্ষেত্রে। এবার দেখো আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ইফ বি ডাবল ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে রিটার্ন এ, ওকে, এলস রিটার্ন, আবার রিকার্সিভ কল করছি, দেখো রিকারশন জিসিডি বি কমা এ মডুলার ডিভিশন বি, ওকে, কমপ্লিট কমপ্লিট। এবার আমাকে জিসিডি ফাংশনটাকে আমি এবার ইনভোক করাবো, জিসিডি ফাংশনটাকে আমি এবার ইনভোক করবো, জিসিডি হয়তো 12,8 ইনভোক করা। তাহলে 12 আর 8-এর জিসিডি কত হয়? 12 আর 8-এর জিসিডি কত হয়? কত হবে? 4। 4। গ্রেটেস্ট কমন ডিভাইজার, তাই না? ডিভিজার, তো আমার এখানে সব থেকে গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 4, যে 4টাকে দিয়ে আমি 12কে ডিভাইড করতে পারবো, 8কে ডিভাইড করতে পারবো। এর থেকে তো আর কিছু নেই, 4-এর পরে তো কিছু নেই, 8 দিয়ে 12কে ডিভাইড করা যাবে না। তাহলে আমার যদি এখন এটা যদি 12 হয়, এটা যদি 8 হয়, তাহলে আমার ইফ বি ডবল ইকুয়ালস টু 0, বিটা এখন 8, তাহলে ইফের কন্ডিশনটা ফলস, তাহলে এলসে আসলো, এলসে কি হচ্ছে জিসিডি অফ বি কমা, বি মানে হচ্ছে 8 কমা 12 মডুলার ডিভিশন 8, তার মানে 4 পাচ্ছি। তাহলে আবার কল হচ্ছে তোমার জিসিডি ফাংশনসটা আবার কল হচ্ছে কার দিয়ে? 8,4 দিয়ে। তাহলে আবার এই ফাংশন কল, তাহলে এখন এখানে এটা হচ্ছে 8, বিটা হয়ে গেল 4। তাহলে আবার দেখো বি এর মানটা 4, তার মানে ইফের কন্ডিশনটা ফলস, আবার এলসে গেল, এলসে কে আবার ফাংশন কল হচ্ছে জিসিডি অফ বি কমা, বিটা এখন 4 আর 8 মডুলার ডিভিশন 4, তার মানে তোমার হচ্ছে 0। তাহলে 8কে 4 দিয়ে মডুলার ডিভিশন করলে কত হয়? 0 হয়। আবার ফাংশন কল জিসিডি 4,0, তাহলে এখন দেখো তোমার এটা হচ্ছে 4, বিটা হচ্ছে 0। এবার ইফের কন্ডিশনটা ট্রু, ইফ বি ডবল ইকুয়ালস টু 0, তাহলে রিটার্ন এ। তাহলে এখন এখানে কি রিটার্ন করছে? এই জায়গাটা এখন কি দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে? এর মান কত? এর মানটা হচ্ছে 4, সো তোমাকে রিটার্ন করলো 4 আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই পাইথনের এই ফাংশনসটাকে তোমরা সি এর ফাংশন দিয়ে কনভার্ট করতে পারবে না? এই পাইথনের ফাংশনসটাকে সি এর ফাংশন দিয়ে কনভার্ট করতে পারবে না? রিকার্সিভ ফাংশন আমি তো বলেই দিলাম এখানে, জাস্ট আমাকে এটাকে ইউজ করতে হচ্ছে, আর আমাকে এই কন্ডিশনটা দিতে হবে। এটা হচ্ছে জিসিডি অফ টু নাম্বারস ইউজিং রিকারশন। খুব সহজ, কিন্তু খুব সহজ। ঠিক আছে, বোঝা গেছে? সবার বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার।
তো এই হচ্ছে জিসিডি অফ 2, তাহলে আমার সবকটা প্রোগ্রামই হয়ে গেল। আমি এটাকে পাইথন দিয়ে দেখালাম, আমাদের পাইথন দিয়েও আসতে পারে, পাইথনে কিন্তু রিকার্শন আছে ফাংশনে, পাইথনে ফাংশনও রিকার্শন আছে, সেম কনসেপ্ট। আজকে আমরা পাইথনে ফাংশন শুরু করবো, ফাংশন পড়বো পাইথনে, অনেকটা কম পড়ে আমাদের আজকে আমরা বুঝতে পারবো ডিফারেন্সটা কোথায় পাইথন ফাংশন আর আমাদের নর্মাল সি এর ফাংশনের মধ্যে। কিন্তু কোডটা যেন আমরা গুলিয়ে ফেলো না একটা কোডের সাথে আরেকটা কোডকে। অনেক সময় সিতে সি এর কোড লিখতে গিয়ে অনেকে পাইথনে কোড লিখে দিচ্ছে, আবার পাইথনে কোড লিখতে গিয়ে সি এর কোড লিখে দিচ্ছে, এটা যেন না হয়। পরীক্ষার সময় কিন্তু এটা একটু ভালো করে সবাইকে খেয়াল করতে হবে, হ্যাঁ, সি এর কোড লিখতে গিয়ে যেন পাইথনে কোড না লিখে দিই আমরা পরীক্ষার সময়। বেশ, তাহলে আজকে আমরা শেষ করছি, এটা পুরো চ্যাপ্টার আমাদের শেষ হলো। কালকে আমরা ট্রাই নেব যদি আরেকটা কোনো চ্যাপ্টার শেষ করা যায়। নেক্সট আমাদের তো পয়েন্টার বাকি থাকবে আর এরপরে। আর হ্যাঁ, সবাই স্টোরেজ ক্লাসটা একটু সবাই দেখে নেবে। আমি স্টোরেজ ক্লাসটা আজকে টাইমের মধ্যে কুলিয়ে উঠতে পারলাম না, সবাই স্টোরেজ ক্লাসের ভিডিওটা আমার ক্লাসরুম থেকে সবাই একটু দেখে নেবে, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টোরেজ ক্লাস। এখন ফাংশন শিখে গেছো, এখন স্টোরেজ ক্লাস বুঝতে কোনো সমস্যা হবে না, সবাই একটু স্টোরেজ ক্লাসের ভিডিওটা দেখে নেবে, তাহলে ফাংশন কভার হয়ে যাবে, পুরো ফাংশন কভার হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার।